বেসিন গুলো এদিকে তেলটা ভরে গেছে। নাও। হীরাবাড়ি। মাছটা পুরোটা অনেক মজা, অনেক মজা। বাগাসাই নেই। বাংলাদেশে 3 পোটলা করা হয়েছে। 3 পোটলা না, 4 পোটলা করা হয়েছে। সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? না সবই মানে যতগুলা যত পরিমাণে 4 পোটলা মাছও 3 পোটলা করা হয়েছে। 4 পোটলা না করে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? জি, আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় হ্যাঁ। ভালোই আছি। যাক, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 18তম ক্লাস। জি স্যার। সবাই পড়াশোনা কেমন করতেছেন বাসায়? আহ পড়তেছি, বাট কিছু মনে থাকে না। এদিকে বলে এদিকে কিছু মনে থাকে না, পড়লেই তো পড়লাম, কিন্তু হলো যে পরবর্তীতে যখন রিকল করি তখন দেখি যে কিছু নাই, মনে নাই। আসলে বয়স হয়ে গেছে তো এই কারণে মনে হয় কিছু মনে থাকে না। বুঝতে পেরেছি। এটা আসলে স্টুডেন্ট হিসেবে সবারই মানে এই প্রবলেমটা আছে, হুম, যে মানে মনে না থাকার বিষয়টা আর কি। জি আপনি যখন পড়াশোনা মানে যখন স্কুল কলেজে পড়াশোনা করতেন, জি তখনও দেখা গেছে কি যে আপনার একটা বিষয় পড়লে পরে মনে থাকতো না। এটা আমাদের চিরাচরিত বিষয়, এটাকে ন্যাচারাল ইনস্টিংক্ট বলা হয়, সহজাত প্রবৃত্তি। আচ্ছা তো আচ্ছা। এখন বারবার পড়তে হবে, বারবার পড়লে পরে একটা বিষয় আত্মস্থ হবে, মনস্থ হবে এবং পরবর্তীতে মনে থাকবে। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, বাট মাঝখানে হলো স্টাডি গ্যাপ আছে প্রায় 24 ইয়ার্স। তো বুঝতে পেরেছি। 24 বছরের একটা গ্যাপ। তো এতদিন পরে আবার এই যে বই খাতার সামনে বসা, তারপরেও যে হলো যে মনোসংযোগ মানে ধরে রেখে যে বই যে উল্টাচ্ছি, এটা আমার কাছে নিজের কাছে মাঝে মাঝে অবাক লাগে। যে আসলে আবার পড়তে বসছি। ভালো কিছুর জন্য সবসময় চেষ্টা করতে হয়। আশা করি আপনারা যে প্ল্যাটফর্মটাতে যুক্ত হয়েছেন, জি আইটিপি জি পরীক্ষায় সনদ অর্জন করি, স্মার্টলি মানুষকে সেবা করার একটা জায়গা এটা। জি। আপনি আসলে সবাই তো আসলে সেবা করার মন মানসিকতা আছে সবারই, কিন্তু সুযোগ অনেক সময় পাওয়া যায় না।
জি তো এখানে ভার্সেটাইল প্রফেশনালস এর অনেকেই আছেন আপনারা। তো নতুন একটা ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এখান থেকে মানুষকে সেবা করা যাবে, সেবা করার একটা ধার উন্মোচন হতে যাচ্ছে। জি যাই স্যার। হোক, এখন এই জন্য প্রথম কাজ হচ্ছে যে পরীক্ষায় সনদ অর্জনটা করা। সনদ অর্জন করার জন্য কিছু পড়াশোনা করতেই হবে। জি কম্পিটিটিভ এই সময়টাতে এসে, মানে প্রতিযোগিতার এই সময়টাতে এসে আসলে প্রতিযোগিতায় টিকতে না পারাটা একটা ব্যর্থতা হয়ে দাঁড়াবে। তা আশা অবশ্যই। করি, আশা করি আপনারা ইনশাল্লাহ মানে ভালো কিছু করতে পারবেন। এই জন্য টুকটাক রেগুলারলি একটু পড়াশোনা করে যান আর কি। হ্যাঁ, এটা অনেক আইটিপি পরীক্ষায় সনদ অর্জন করার জন্য অনেক সহায়ক হবে। একদম পড়াশোনা না করলে এখানে কিন্তু আপনারা জানেন কিনা 50,000 ক্যান্ডিডেট আবেদন করেছে। 50,000 থেকে শুনেছি সিলেক্টেড স্যার, হতে পারে। আপনি বলেছেন। হ্যাঁ, 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 সিলেক্টেড হতে পারে 5 থেকে 7 হাজার। রিটেনে ভাইবার জন্য ডাক পেতে পারে, ওখান থেকে হয়তো আরো 1,000-1,500 কাটছাট হবে। সব মিলে আমি আশা করতেছি 4-5 হাজার আইটিপি নিয়োগ করা হবে এই বছর। কারণ হচ্ছে দীর্ঘদিন পরে এই সার্কুলারটা হয়েছে, 2017 সালের পরে কিন্তু আর কোনো আর পরীক্ষা হয় হয়নি। নাই। হবে, হুম হুম। হবে, হবে এই ইয়াতে করোনা হচ্ছিল, করোনার কারণে সমগ্র বিশ্বই তো স্থবির ছিল, যে কারণে আরো নানান সমস্যার কারণে পরীক্ষাগুলো হয় নাই। আর এমনি তো এটা তাহলে প্রতি যদি, বছর, প্রতি বছর হওয়ার বাধ্যবাধকতা নাই। যখন লয়ারের ক্রাইসিস হয় তখনই এনবিআর বা সরকার এই নিয়োগটা প্রদান করে থাকে। আচ্ছা, এটা কি এরকম কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে 5 বছর পর পর হয়, যে এটা যে দেখা গেছে যে এর আগে? তবে দেখলাম যে 99 আর 96, 96 সালে পরীক্ষা হয়েছে, আবার 99 হয়েছে, 3 বছর পরে পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই তা সময়টা শর্ট টাইম ওই, ছিল, এরপরে 5-6 হইলো, এরপরে 11-12 হইলো, তারপরে এরপর 17-তে হইলো, 17 এখন সালে, আবার এসে আবার 24-এ হলো এসে। যে 2024-এর হ্যাঁ, পরীক্ষা 25-এ হবে আর কি। তবে অঙ্ক জি, যদি 3টা থাকে, তাহলে হ্যাঁ, হ্যাঁ, হয়তোবা দেখা গেল যে পাশ করাটা ইজি হবে। হ্যাঁ, ধরেন অঙ্ক, যে জেনারেল অ্যাকাউন্ট বা মানে অ্যাকাউন্টিং এর অঙ্ক, আর হলো যে এই পাশে যদি 2টা অঙ্ক থাকে, মানে তোর 30 মার্কের যদি অঙ্ক থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে পাসটা ইজি হয়। আর অঙ্ক যদি 2টা থাকে বা একটা থাকে, তাহলে সেক্ষেত্রে টাফ আছে আর কি পাস করা। 50 মার্কস হলো। না, অ্যাকাউন্টিং এর অঙ্ক সহ 3টাই হবে, কারণ ওই আপনার এই হচ্ছে আয়কর আইন 2023-এর যে বাস্তব প্রয়োগ, ট্যাক্স জি নির্ধারণ বা ট্যাক্স নির্ণয়, ওটার উপরে 2টা অঙ্ক থাকবে, 2টা ফ্যাক্টস থাকবে। জি জি। আর অ্যাকাউন্টিং এর একটা অঙ্ক থাকবে, 3টা অঙ্ক থাকবে, কমপক্ষে 3টা অঙ্ক থাকবে, আপনি 3টা অঙ্ক পাবেন। যাক, যদি থাকে তাহলে তো ভালোই। জি, জি। তাহলে তো যাই আলহামদুলিল্লাহ। হোক, আমাদের গত ক্লাস, যে ক্লাসগুলো হয়েছে, এখান থেকে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ যদি হয়ে থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। বিশেষ করে গত ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম, অ্যাকাউন্টিং, স্বাভাবিকভাবে আমাদের ইনকাম ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিংটা ওতপ্রোতভাবে জড়িত। জি স্যার। তো ইনকাম ট্যাক্সের যে বাংলাদেশে যে আয়ের যে 7টা খাত আছে, 7টা খাতের মধ্যে একটা আয়ের খাত হচ্ছে ব্যবসা হতে আয়। ব্যবসা হতে আয়ের ট্যাক্স বা কর দায় নির্ণয় করার জন্য অ্যাকাউন্টিং এর চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হয়, মানে অ্যাকাউন্টিং এর যে অ্যাকাউন্টস, এই প্রসিডিউরসটা মেনটেন করতে হয়। জি। সো অ্যাকাউন্টিং আপনাকে আমাকে, যারা আমরা ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করি, আমাদেরকে জানতে হবে। এটাকে অ্যাভয়েড করে ইনকাম ট্যাক্স ফাইল তৈরি করা বা কোনো প্রতিষ্ঠানের অ্যাডভাইজার বা কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া, প্রত্যাশা করাটা খুব স্বাভাবিকভাবে দুরূহ হয়ে যাবে। এই জন্য যারা আপনারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, যেহেতু এই বছরে নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও আইটিপি আবেদন করার ছিল, সুযোগ ছিল। তো আপনারা যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, আপনাদেরও কিন্তু অ্যাকাউন্টিং এর বিষয়টা একদম 100% না পারলেও আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, এর জন্য আমরা অ্যাকাউন্টিং এর উপরে গুরুত্ব আরোপ করতেছি। অ্যাকাউন্টিং এর উপরে গত ক্লাস যেটা ছিল ক্লাস 1, আজকে ক্লাস 2, সম্ভবত আরো একটা ক্লাস নিতে হবে। এর পরের যে ক্লাসটা হবে এটাও অ্যাকাউন্টিং এর উপরেই থাকবে। তো যাক, ওইটার প্রতি আমিও গুরুত্ব দিচ্ছি, আপনারাও গুরুত্ব দেন, কারণ এই বিষয়টা যদি আপনারা শিখতে পারেন তাহলে বিশাল একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেল। হুম। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা দুই একটা কোয়েশ্চেন নিই, দেখি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাইলে কোয়েশ্চেন করতে পারেন কোনো বিষয়ের উপরে ট্যাক্স রিলেটেড। এখন তো ট্যাক্সের সিজন যেটাকে বলা হয়, যে এটা চলতেছে আর কি। প্রতি বছর 30শে নভেম্বরের ভিতরে ইনকাম ট্যাক্স ফাইল জমা দিতে হয় স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং ফার্মের, ফার্মের জন্য। আর 15ই জানুয়ারির ভিতরে ট্যাক্স ফাইল জমা দিতে হয় সাধারণত কোম্পানি, যে সমস্ত কোম্পানি আছে এই কোম্পানিগুলাকে। এই বছর সরকার অবশ্য ট্যাক্স ডে ঠিক আছে 30শে নভেম্বর, কিন্তু সময়টা বর্ধিত করা আমার হয়েছে। বাড়িয়েছে আরো 1 মাস। জি, জি, জি। আপনারা কি ফাইল টাইল, কি আত্মীয় স্বজনের ফাইল বা নিজেদের ফাইল গুলা মানে করতেছেন?
না, আমি এখন পর্যন্ত কোনো ফাইল করিনি। আমি হলো যে এক আইটিবি প্র্যাকটিশনারের সাথে তার অফিসে যাতায়াত করি, বা তার সাথে হলো যে আমি কর অফিস পর্যন্ত যাতায়াত করেছি, বাট আমি আচ্ছা নিজে কোনো ফাইল করি না। এমনি তাকে হলো যে হেল্প করি টুকিটাকি আর কি। মানে তার সাথে আর কি আছি দীর্ঘ প্রায় ধরেন যে আহ, বছর দেড়েকের মতো হবে, 2022 সাল থেকে 23 সাল থেকে আর কি। কিন্তু আমার নিজের কোনো ফাইল নেই, আমি কোনো ফাইল নেইনি। এটা নেই নেই আচ্ছা শুধু আচ্ছা। একটাই কারণে, যে যেহেতু নিজস্ব কোনো হলো যে মানে ইয়া নাই, পাওয়ার অফ অ্যাটর্নি বা ওইরকম অথরাইজড আমি কোনো পার্সন না। হ্যাঁ এই হ্যাঁ। কারণে, কারণ হলো যে কিছু ইনকাম ট্যাক্স ডিসিটি আসে, আপনি কেন ফাইল নিয়ে এসেছেন? আপনার তো এটা আনার কথা না। আপনার তো হলো, আপনি তো আইটিপি না। আপনি কি এখানে ব্রোকার হিসেবে আসছেন না দালাল হিসেবে আসছেন? এই কথাটা যাতে না শুনতে হয়, এই জন্য আমি কোনো ফাইলের কাজ করি না, সত্যি কথা যেটা আর কি। তো বুঝতে এবার পেরেছি, দেখি গুড। যে এবার যদি সুযোগ হয়, ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি তৌফিক দান করে, আর যদি আইটিপি পাস করতে পারি, দেন হয়তো বা আর কি সেক্ষেত্রে আর কি প্র্যাকটিস ফুল দামে করা যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে ভালো কিছু হবে। আইটিপি পরীক্ষার সনদ অর্জন করে আপনিও ফাইল ইনশাল্লাহ আশা করি করবেন। এটা একটা স্মার্ট প্রফেশন, এবং এটা আর্থিকভাবে কতটা বেনিফিটেড হওয়া যায় আমি একটা ছোট্ট উদাহরণ বলি। মানে একজন ব্যক্তি, একজন করদাতা যখন আপনাকে সে তার ট্যাক্স ফাইলটা করতে দিবে, সে কিন্তু আমরণ পর্যন্ত আপনার মাধ্যমে ট্যাক্স ফাইলটা করাবে, কারণ ট্যাক্স পেমেন্ট করবে আর কি। হ্যাঁ, মানুষ চায় না যে তার সম্পদের হিসাবটা বেশি সংখ্যক মানুষে জানুক। জানো, জি, হ্যাঁ, এই জন্য গোপনীয়তার একটা একটা ব্যাপার থাকে আর কি। রাইট রাইট কনফিডেন্সিয়ালিটির ব্যাপার থাকে। আপনি ধরেন প্রথম বছর 10টা ফাইল নিয়ে শুরু করলেন, 10টা থেকে দেখা গেছে দ্বিতীয় বছর 50টা হবে, তৃতীয় বছর 100-তে চলে যাবে। আমার অনেক পরিচিত লয়ার ভাইদের সাথে আমার পরিচয় আছে, এক একজন 700-800 ট্যাক্স ফাইল করে। আপনি চিন্তা করেন, এক একটা ফাইল থেকে এভারেজে এভারেজে যদি আমি হিসাব করি 2,000 টাকা করে নেয়, তাহলে 700 ফাইল হইলে পরে 14 লক্ষ টাকা। এটা কিন্তু একটা মানে হিউজ অ্যামাউন্ট। সো সেবা করার পাশাপাশি আপনি এখান থেকে ভালো কনসালটেন্সি যদি দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ফাইল সংখ্যা বেশি থাকবে, এবং আর্থিকভাবে অনেক বেনিফিটেড হওয়ার সুযোগ সম্ভাবনা আছে। এই জন্য আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যাশা করি যে এই প্রফেশনের মাধ্যমে যেরকম ভাবে সেবা করা যাবে, পাশাপাশি আর্থিক ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি এটা অর্জন করা যাবে। জি স্যার। ঠিক আছে, আজকে আমরা আমাদের যে ক্লাসের আলোচনা লেকচার, আমি লেকচারে চলে যাই, এরপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি ক্লাস শেষে আবার কোয়েশ্চেন নিব আপনাদের। আপনি একটু ধৈর্য সহকারে, আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেয়ার করতে যাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা ইয়ে করার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। এখানে আমি সবাইকে এখন ইয়ে করে দিচ্ছি, আনমিউট জি করে স্যার। দিচ্ছি, মিউট করে দিই। দেখেন, আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম হিসাব বিজ্ঞান ক্লাস 1। তো আমরা দেখে আসছি যে একটা হিসাব প্রসেসে মানে কি কি কতগুলা ধাপ আমাদেরকে পার করতে হয়। আমাদের কি অ্যাকাউন্টিং এর যে হিসাব চক্র আছে, হিসাব চক্রের হিসাব চক্রের মধ্যে 10টা ধাপ আছে। 10টা ধাপ পাড়ি দিয়ে আমাদেরকে ফাইনালি একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করতে হয়। এর মধ্যে প্রথম যে ধাপটা ছিল সেটা ছিল একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা লেনদেন একটা ঘটনা ঘটে, ঘটনাটা দুরকম হতে পারে। এটা অর্থ সংশ্লিষ্ট হতে পারে বা অর্থ ছাড়া অন্য কোনো ঘটনাও হতে পারে। কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা ওই সমস্ত ঘটনাগুলোকে লেনদেন বলবো, যেগুলা দ্বারা অর্থের প্রভাব পড়বে, একটা প্রতিষ্ঠানের অর্থের উপরে প্রভাব পড়বে, ওই সমস্ত ঘটনাগুলোকেই লেনদেন বলা হয়। তাহলে একটা লেনদেন, প্রথম হচ্ছে একটা অ্যাকাউন্টেন্টের কাজ একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনটাকে চিহ্নিত করা। এরপর 2 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে লেনদেনটাকে লিপিবদ্ধ করা, রেকর্ডিং ট্রানজেকশনস যেটাকে বলা হয়। আর অ্যাকাউন্টিং এর ভাষায় এটা আরেকটা শব্দ আছে যেটাকে জাবেদা বলা হয়। প্রতিদিন আহ, আহ, একটা ঘটনা রিপিটেশন থাকতে পারে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিদিন ক্রয় ঘটে থাকে, প্রতিদিন বিক্রয় ঘটে থাকে, প্রতিদিন স্বাভাবিকভাবে কিছু অ্যাভেলেবিলিটি আছে কিছু ঘটনার, যেগুলো প্রতিনিয়ত ঘটে থাকে। তো এই ঘটনাগুলাকে আহ, দৈনিক বই লিপিবদ্ধ করতে হয়, এটাকে জাবেদা বা হিসাবের প্রাথমিক বই বলা হয়। এরপরের যে 3 নাম্বার ধাপটা সেটা হচ্ছে এই যে লেনদেনটাকে আপনি লিপিবদ্ধ করলেন, এরপরে একটা ঘটনা তো রিপিটেশন থাকার কারণে প্রতিদিন লিপিবদ্ধ করার প্রয়োজন হয়। কিন্তু আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সিচুয়েশনটা বের করতে যাব, আর্থিক বিবরণী তৈরি করতে যাব, তখন আমাদেরকে ক্লাসিফাইড তথ্যের প্রয়োজন হয় আমাদের। সেই ক্লাসিফাইড বা আহ, আপনার লেনদেনগুলার শ্রেণীবদ্ধকরণ করা হয় খতিয়ানের মাধ্যমে। খতিয়ান
খতিয়ানের আরেক নামই হচ্ছে আসলে লেনদেন গুলাকে ক্লাসিফাইং ট্রানজেকশনস। এর পরের ধাপটা 4 নাম্বার ধাপটা হচ্ছে যে এই তথ্যগুলা যে আপনি ক্লাসিফাই করলেন তথ্যগুলা ঠিক আছে কিনা এটার গাণিতিক শুদ্ধতা নিরূপণ করার জন্য হিসাব চক্রের একটা ধাপ মেনটেন করতে হয়, যেটাকে বলা হয় রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স। এই রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে একটা প্রাথমিক পরীক্ষা করে নেওয়া হয় যে যে লেনদেন গুলা লিপিবদ্ধ করা হয়েছে, শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে, লেনদেন গুলা ঠিক আছে কিনা, বা যে ট্রানজেকশন গুলা ঘটেছে এগুলা কি যে আমি প্রথমেই লিপিবদ্ধ করলাম এরপরে শ্রেণীবদ্ধ করলাম এগুলা ঠিক আছে কিনা এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাব চক্রের যে 4 নাম্বার ধাপ সেটার নাম হচ্ছে সংক্ষিপ্তকরণ বা রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে বোঝা যায় যে আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি যে এই প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টস মেনটেন করা হচ্ছে সেটা ঠিক আছে। রেওয়ামিল রেওয়ামিল থেকে তথ্য নিয়ে রেওয়ামিলের সাথে আবার কিছু বিষয় ইনক্লুড হতে পারে, সমন্বয় কিছু প্রক্রিয়া থাকতে পারে, কিছু লেনদেন বাদ পড়ে যেতে পারে। আসলে পুরোপুরি ভাবে হয়তো বা 100% অ্যাকাউন্টেন্ট অনেক সময় মেনটেন করতে পারে না, কিছু ট্রানজেকশন লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়ে যেতে পারে। লিপিবদ্ধকরণ থেকে যদি বাদ পড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে সেগুলা শ্রেণীবদ্ধকরণ বা খতিয়ানে আসবে না। খতিয়ানে যদি না আসে তাহলে সেটাকে রেওয়ামিলেও আনা যাচ্ছে না। তো এই এই পর্যায়ে এসে 5 নাম্বার পর্যায়ে এসে দেখা যায় যে সমস্ত লেনদেন গুলা বাদ পড়ে গেছে এগুলাকে সমন্বয়ের মাধ্যমে আবার একটা সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয়। 6 নাম্বারে গিয়ে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয়। এই সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করার পরে হিসাব চক্রের যে একটা ইম্পর্টেন্ট স্টেপ সেটাকে বলা হয় আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় সমন্বিত রেওয়ামিলের উপর ভিত্তি করে। আর্থিক বিবরণী প্রস্তুত করার পরেও দেখা যায় যে কিছু ঘটনা বা কিছু লেনদেন বাদ পড়ে গেছে। ওই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আরো কিছু সমন্বয় ইনক্লুড করা হয় যেগুলোকে সমাপনী দাখিলা বলা হয়। এই সমাপনী দাখিলা হিসাব চক্রের 8 নাম্বার ধাপ। আর হিসাব চক্রের 9 নাম্বার ধাপ হচ্ছে সমাপনী দাখিলা লিপিবদ্ধকরণের পর আরো একটা রেওয়ামিল প্রস্তুত করা হয়। মানে প্রত্যেকটা স্টেপে এসে যে হিসাবগুলো আমার ঠিক আছে কিনা এটা প্রস্তুত করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। আর 10 নাম্বার যে ধাপ সেটা হচ্ছে কিছু নামিক হিসাব আছে, আয় ব্যয় হিসাব আছে যেগুলাকে একটা নির্দিষ্ট অর্থ বছরে এসে ক্লোজ করতে হয় বা বন্ধ করতে হয়। এগুলো সাধারণত বিপরীত দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়। এ হচ্ছে হিসাব চক্রের 10টা স্টেপ বা ধাপ। এই 10টা স্টেপ বা ধাপ মেনটেন করে একটা প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়, আর্থিক ফলাফল জানা যায়। স্বাভাবিকভাবে আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে গত ক্লাসে আমরা থিওরিটিক্যাল কিছু ব্যাপার দেখেছি। আজকে আমরা আমাদের ক্লাসে দেখব যে কিভাবে একটা প্রতিষ্ঠানের রেওয়ামিল প্রস্তুত করা যায়। আর রেওয়ামিল প্রস্তুত করার জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে। আমরা গত ক্লাসে যেটা দেখে আসছি যে একটা রেওয়ামিল একটা অঙ্ক, হ্যাঁ, গাণিতিক একটা ব্যাপার রেওয়ামিলটা। এটার মাধ্যমে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা হয়। একটা রেওয়ামিলের গড়ে 5টা কলাম থাকে। প্রথম কলামটার নাম হচ্ছে ক্রমিক নং, এর পরের কলামটার নাম হচ্ছে হিসাবের নাম, এর পরের কলামটার নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এর পরের কলামটার নাম হচ্ছে ডেবিট, এর পরের কলামের নামটা হচ্ছে ক্রেডিট। তাহলে কিছু তথ্য দেওয়া থাকে, এই তথ্যগুলো হচ্ছে খতিয়ানের হিসাব। এই খতিয়ানের হিসাবগুলা দেওয়া থাকে, এটার উপর ভিত্তি করে রেওয়ামিল প্রস্তুত করতে হয়। আমরা প্রথমে একটা রেওয়ামিলের গাণিতিক সমস্যা দেখব। এটা 2017 সালে আইটিপি পরীক্ষায় একটা আসা প্রশ্ন। এই প্রশ্নটা আমি এখানে ফ্যাক্টস হিসেবে নিয়ে আসছি যে কি জাতীয় প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এটা বোঝার জন্য। রেওয়ামিল এটার ইংলিশ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স গাণিতিক সমস্যা 1। জনাব গুলাম মুর্তজার, দেখেন আমরা একটু গাণিতিক সমস্যাটা প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করি। জনাব গুলাম মুর্তজা 2017 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের নিম্নবর্ণিত হিসাব সমূহের জেরগুলো নিয়ে একটি রেওয়ামিল তৈরি করুন। তাহলে এখানে যে হিসাবগুলা উল্লেখ করা আছে এটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে। প্রশ্নপত্রে এই কিছু তথ্য শ্রেণীবদ্ধ আকারে দেওয়া থাকবে, এগুলা দিয়ে একটা রেওয়ামিল প্রস্তুত করার কথা বলতে পারে, যেটা 2017 সালে আইটিপি পরীক্ষায় আসছে। আমাদের এই সামনে 2024 সালে যে আইটিপি পরীক্ষা ওখানেও কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা আহ, গাণিতিক সমস্যা, যে রেওয়ামিলের উপর প্রশ্ন আসতে পারে, 10 মার্কসের প্রশ্ন কিন্তু আসবে। এখানে যে এন্ট্রি গুলা দেওয়া আছে এগুলাকে আমরা দফা বা এন্ট্রি বলি, বা এগুলাকে হিসাব বলি। এগুলার নামে একটা ব্যবসা প্রতিষ্ঠানে নানাবিধ খরচ প্রতিনিয়ত ঘটে থাকে, প্রতিনিয়ত ঘটনা ঘটে থাকে। সারা বছর জুড়ে যে সমস্ত ক্রয় ঘটেছে এগুলাকে একটা ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর এই ক্রয় হিসেবের জেটটা রেওয়ামিলে স্থান পায়। রেওয়ামিলে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য ক্রয়টাকে রেওয়ামিলের ডেবিট পার্শ্বে বসাইতে হয়।
তাহলে এরকম ভাবে প্রত্যেকটা ব্যাপার যে সারা বছর বিক্রয় করছে, আপনি কিন্তু 1 মাস 2 মাস পরে পরে রেওয়ামিল প্রস্তুত করবেন না। আপনাকে একটা আর্থিক হিসাব বছরের শেষের দিন এসে, যেমন এখানে গোলাম মুর্তাজা 2017 সালের 30 জুন তারিখে আইসা উনি বসছে যে যে সমস্ত হিসাব তার ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত হয়েছে, এই সমস্ত হিসাব সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য প্রথমে একটা রেওয়ামিল প্রস্তুত করে নিবে, এরপরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবে। তাহলে এখন এই গোলাম মুর্তজা এই 2017 সালের 30 জুন তারিখে অর্থাৎ হিসাবকালের শেষের দিন এসে রেওয়ামিলটা প্রস্তুত করতে বসছে। তো এখানে এসে দেখলো যে উনার মূলধন আছে ব্যবসা প্রতিষ্ঠানে 3,50,000 টাকা, সারা বছর জুড়ে ক্রয় ঘটেছে 18,50,000 টাকা, সারা বছর জুড়ে বিক্রয় ঘটেছে 32,50,000 টাকা। বেতন ও মজুরি এগুলো হচ্ছে বিভিন্ন হিসাবের নাম, গত ক্লাসে আমরা পড়ে আসছি যে কোনগুলা কি জাতীয় হিসাব, কিছু আছে সম্পদ, কিছু আছে দায়, কিছু আছে আয়, কিছু আছে ব্যয় হিসাব। তাহলে সাধারণত এই 4 ধরনের হিসাবই হয়ে থাকে। তাহলে এই হিসাবগুলো এখানে সিরিয়ালি দেওয়া আছে। বেতন ও মজুরি সারা বছর জুড়ে গোলাম মুর্তজার যে ব্যবসা প্রতিষ্ঠান এখানে 3,60,000 টাকার লেনদেন ঘটেছে বেতন ও মজুরি নামে। অফিস ভাড়া বাবদ ওনার খরচ হয়েছে সারা বছর জুড়ে 2,65,000 টাকা, আসবাবপত্র 2,75,000 টাকা, বিবিধ দেনাদার 3,80,000 টাকা, বিবিধ পাওনাদার সারা বছর জুড়ে যে সমস্ত লেনদেন ঘটেছে এর মধ্যে কিছু টাকা উনি এখনো পরিশোধ করতে পারেনি, এটার পরিমাণ 95,000 টাকা। এটা কত তারিখে এসে দেখা গেল? 30 জুন 2017 সালে। অর্থাৎ ওই স্পেসিফিক ডেটটাতে আপনাকে রেওয়া মিলটা প্রস্তুত করতে হবে। ওই তারিখে এসে পাওনাদারের জেরটা কত এটা এখানে দেওয়া আছে। ব্যাংক ঋণ অর্থাৎ 30 জুন 2017 সালে ওনার কত টাকা ব্যাংক ঋণ আছে, এটার পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। এটা কিন্তু সে পরিশোধ করে দিবে, কিন্তু ওই 30 তারিখে এসে জেটটা যত অত টাকাই কিন্তু রেওয়া মিলে স্বাভাবিকভাবে আপনার ইয়া থাকবে, দেওয়া থাকবে। এটার উপর ভিত্তি করে আপনাকে রেওয়া মিলের সমাধান করতে হবে। এরপরে কুড়িন 30 জুন 2017 তারিখে এসে দেখা গেছে ওনার কুড়িনের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। এরপরে কমিশন খরচ সারা বছর জুড়ে ওনার কমিশন খরচ হয়েছে 45,000 টাকা। যন্ত্রপাতি বাবদ ওনার টাকা পরিশোধ হয়েছে 6,60,000 টাকা। মানে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে 6,60,000 টাকার যন্ত্রপাতি রয়েছে। অবচয় সংগঠিত হয়েছে 40,000 টাকার, আর উত্তোলন মানে সারা বছর জুড়ে উনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাত্র 95,000 টাকা উত্তোলন করে নিয়েছেন। তাহলে খেয়াল করেন গোলাম মুর্তাজার যে ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি কিন্তু ব্যক্তি হিসেবে আলাদা ব্যক্তি। উনার যে ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের নামে তার যে অ্যাকাউন্টেন্ট আছে উনি সারা বছর জুড়ে হিসাব তৈরি করেন। হিসাব তৈরি করে বিভিন্ন হিসাবের নামে এভাবে আলাদা আলাদা করে একটা জের তৈরি করেন, জের বের করেন। এই জেরের উপর ভিত্তি করে আমরা যদি একটা রেওয়া মিলের সমাধান করতে যাই, তাহলে এখানে সিরিয়ালি শুধু দেওয়া আছে যে স্বাভাবিকভাবে কত টাকা উনি ওই খাতে খরচ করেছে বা পেয়েছে, বা কত টাকা ওই সম্পত্তির এগেনস্টে আছে। এখন আমাদের পরীক্ষাতে এইভাবে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেটার আনসার আমরা কিভাবে করব? প্রথমে হেডিং দিতে হবে, যেমন জনাব গোলাম মুর্তজা এর রেওয়া মিল 2017 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের, মানে ওই দিনটাতে এসে আপনি রেওয়া মিলটা প্রস্তুত করছেন। তাহলে এখন কোন, এখানে আমরা জানি যে একটা রেওয়া মিলের ছকে 5টা ঘর থাকে। প্রথম ঘরটার নাম হচ্ছে ক্রমিক নং, এরপরে হিসাবের নাম, এরপরে খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো ওনার মূলধনের যে পরিমাণটা আছে, মূলধনের পরিমাণ হচ্ছে 3,50,000 টাকা। তাহলে 3,50,000 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমরা কোথায় বসাবো? রেওয়া মিলের ডেবিট করে নাকি ক্রেডিট করে? রেওয়া মিলের ক্রেডিট করে বসবে। এটা আমি কিভাবে পারলাম? এটা আমার মুখস্থ, আপনাকেও মুখস্থ করতে হবে। অর্থাৎ মূলধন হচ্ছে এক ধরনের দায়, আর মূলধন দায় যা আছে সবকিছু ক্রেডিট করে যাবে রেওয়া মিলের। এটা মুখস্থ করতে হবে। গত ক্লাসে আমরা যে 4টা আলোচনা করেছিলাম, এই 4টা বারবার পড়তে হবে। এই 4টা প্রয়োজনে আপনি প্রিন্ট করে বা হাতে লিখে আপনার বাসার পড়ার টেবিলের সামনে টানায় রাখবেন, কারণ এগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। মূলধন শব্দটা আপনি পাইলেন মানে আপনাকে চট করে মনে করে ফেলতে হবে যে এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে টাকাটা যাবে। এটার কোনো বের করার সূত্র নাই যেটা কোন পাশে যাবে, ক্যালকুলেশন করার কোনো সুযোগ নাই। আপনাকে ইনস্ট্যান্টলি মূলধন শব্দটা আপনি শুনছেন মানে এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। আমার মুখস্থ আছে, আপনাকে মুখস্থ করতে হবে। ক্রয়, এই ক্রয়টা রেওয়া মিলের কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। ক্রয় হচ্ছে এক ধরনের খরচ, ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই ব্যয়টা বা খরচটা ঘটে থাকে, সংগঠিত হয়ে থাকে। স্বাভাবিকভাবে রেওয়া মিলের ডেবিট পাশে এসে সকল ধরনের সম্পদ এবং খরচের হিসাবের নাম। এই ডেবিট পাশের যে টাকার গড়টা, এই টাকার গড়ে আপনি যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ এবং খরচ ঘটে থাকে, এই খরচ এবং সম্পত্তির জেরটা এই ডেবিট কোডটাতে নিয়ে আসতে হয়। বুঝতে পেরেছেন?
এলো ব্যাপার আর কি। আপনি স্বাভাবিক সেন্সে চিন্তা করবেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের ঘটনা বা লেনদেন সংঘটিত হয়ে থাকে, এই লেনদেন বা ঘটনাগুলা কে চারটা হিসাবে নেওয়া যায়। চারটা হিসাব মানে হচ্ছে, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। সকল ধরনের সম্পদ এবং ব্যয় রেওয়া মিলে ডেবিট করে আসবে, আর রেওয়া মিলের ক্রেডিট করে আসবে সকল ধরনের দায় এবং আয়। সকল ধরনের দায় এবং আয় জাতীয় সকল হিসাব আসবে রেওয়া মিলের ক্রেডিট করে। এটা সহজে মনে রাখার শর্টকাট ফর্মুলা। আর কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, এটা কিন্তু আপনাকে একটা একটা করে মানে মনে রাখার চেষ্টা করতে হবে। একটা সময় দেখা যাবে আপনি সব কয়টা মনে রাখতে সক্ষম হচ্ছেন। এটার সংখ্যাটা খুব বেশি না, হয়তোবা বড় জোর 100 থেকে 150 মানে হিসাবের নাম হতে পারে, এরকম মূলধন, ক্রয়, বিক্রয়। এখানে কিন্তু কয়টা আছে দেখেন, এখানে কিন্তু 14টা আছে। 14টা আপনি মুখস্থ করে ফেলেন কোনটা কোন পাশে যাবে, এরকম ভাবে 4-5টা অঙ্ক করলে আপনি মানে সহজেই উদ্ঘাটন করে ফেলতে পারবেন যে কোন হিসাবটা রেওয়া মিলের কোন দিকে আপনার বসবে, মানে টাকাটা কোন হিসাবের টাকাটা রেওয়া মিলের কোন ঘরে বসবে, ডেবিট করে বসবে নাকি ক্রেডিট করে বসবে। এরপরে দেখেন বিক্রয়। বিক্রয় স্বাভাবিকভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ফ্রিকুয়েন্টলি ঘটে থাকে। এটা একটা রিপিটেড ট্রানজাকশন, এটা এক ধরনের আয়, আয় হিসাব স্বাভাবিকভাবে। তাহলে আয়টা কোন পাশে যা, ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে বসাইলাম। বেতন ও মজুরি এটা একটা খরচ, খরচটা কোন পাশে যাবে, ডেবিট পাশে। অফিস ভাড়া এটা একটা খরচ, খরচটা কোন পাশে যাবে, ডেবিট পাশে। আসবাবপত্র এটা একটা সম্পদ, কোন পাশে যাবে, ডেবিট পাশে। বিবিধ দেনাদার এটা একটা সম্পদ, কোন পাশে যাবে, ডেবিট পাশে। বিবিধ পাওনাদার এটা একটা দায়, এটা যাবে ক্রেডিট পাশে। তাহলে আপনি যত ধরনের হিসাবের নাম পাবেন এখানে এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করেন, যে যত ধরনের হিসাবের নাম পাবেন এই হিসাবগুলা 4 ধরনের হতে পারে। 4 ধরনের কি কি? একটা হচ্ছে সম্পদ ও ব্যয়, এটা যাবে রেওয়া মিলের ডেবিট করে। আর একটা হচ্ছে দায় ও আয়, যে যত ধরনের দায় আর আয় আছে এগুলো যাবে রেওয়া মিলের ক্রেডিট পাশে। দুইটা টাকা কিন্তু আবার সমান হবে, জেডটা গিয়ে সমান হবে। তাহলে কোনগুলা সম্পদ? আপনাকে যদি বলে আসবাবপত্র, তাহলে এটা একটা সম্পদ, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনটা সম্পদ, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনটা ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিটাকে ইন্ডিভিজুয়ালিটি দাঁড় করাইতে হবে, স্বাতন্ত্র। ব্যক্তির সাথে যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান গুলায় ফেলেন তাহলে কিন্তু অঙ্কটা করতে আপনার জন্য সমস্যা হবে। আপনি যখন অঙ্কটা করবেন নিজেকে একজন অ্যাকাউন্টেন্ট চিন্তা করবেন, অ্যাকাউন্টেন্ট। তো এই ব্যবসা একটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস আপনি তৈরি করতেছেন, আর ব্যবসা প্রতিষ্ঠানের একজন মালিক আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে রেওয়া মিলের ডেবিট করে সাধারণত সম্পদ এবং ব্যয়, সকল ধরনের সম্পদ এবং ব্যয়ের টাকাগুলা বসে। আর ক্রেডিট করে সকল ধরনের দায় এবং আয়ের টাকাগুলা বসে। এরপরে আসেন বিবিধ পাওনাদার, এটা একটা দায়। এটা যে দায় এটা আমি কিভাবে বুঝলাম দেখেন, একজন ব্যক্তি যখন ব্যবসা প্রতিষ্ঠানটার কাছে টাকা পাবে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওই ব্যক্তিটা হচ্ছে পাওনাদার। তাহলে এটা একটা দায়। আর দেনাদার জিনিসটা কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন কারো কাছে টাকা পাবে, তখন ওই এই যে কারো কাছে যে পাবে, যে ব্যক্তিটার কাছে টাকা পাবে বা যে প্রতিষ্ঠানের কাছে টাকাটা পাবে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানটা হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেনাদার। বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা সম্পদ। হ্যাঁ, এই জন্য স্বাভাবিকভাবে রেওয়া মিলে ডেবিট পাশে আসবে। আর যদি কেউ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাহলে স্বাভাবিকভাবে যে পাবে সে হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার একটা দায়, এই জন্য রেওয়া মিলে ক্রেডিট করে আসে। এরপরে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ স্বাভাবিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন সময় বিভিন্ন কারণে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লোন তুলে থাকে। লোন যে তুললো, ওই লোনটা এক ধরনের দায়ী, তাই না? তাহলে এই জন্য রেওয়া মিলে ক্রেডিট করে আসবে। এরপরে একটা কুরিন। কুরিন মানে হচ্ছে স্বাভাবিকভাবে যে পাওনাটা, আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো কাছে কিছু পায়, সেটা যদি পাওয়ার সম্ভাবনা ঠুনকু হয়ে যায়, না পাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেটাকে কুরিন বলা হয়। মানে একটা ঋণ আপনি দিয়েছিলেন, সেটা আর পাবেন না, এরকম একটা সিদ্ধান্তে আপনি পৌঁছাইতে পারবেন। অনেক চেষ্টা করছেন কিন্তু তার কাছ থেকে এটা এটা ডিসকভার বা ইনভেন্ট করা সম্ভব হচ্ছে না, তার কাছ থেকে এই পাওনাটা আদায় করা সম্ভব হচ্ছে না, তখন সেটাকে কুরিন বলা হয়। তাহলে কুরিনটা এক ধরনের খরচ বা ক্ষতি বা ব্যয়, এই জন্য এটা রেওয়া মিলে ডেবিট করে আসবে। কমিশন খরচ, খরচ বা ব্যয়, সকল ধরনের খরচ বা ব্যয় এবং সম্পদ রেওয়া মিলে ডেবিট করে আসে। তাহলে কমিশন একটা খরচ, এটা রেওয়া মিলে ডেবিট করে আসছে। যন্ত্রপাতি এটা একটা সম্পদ, রেওয়া মিলে ডেবিট করে আসছে। এই জন্য এটা আমি কিভাবে জানলাম, কারণ আমি এটা মুখস্থ করে ফেলছি। যন্ত্রপাতি একটা সম্পদ, এটা রেওয়া মিলে ডেবিট করে আসবে, কারণ রেওয়া মিলে ডেবিট করে তো সম্পদ এবং ব্যয়গুলো আসে। অবচয় এটা একটা খরচ। অবচয় মানে কি? অবচয় মানে হচ্ছে
একটা যন্ত্রপাতি স্বাভাবিকভাবে কোনো আসবাবপত্র বা স্থায়ী সম্পত্তির যে একটা ক্ষয়িষ্ণু অবস্থা, এটা কি অবশ্যই বলা হয়। ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের বছরের শুরুতে 1 লক্ষ টাকার মেশিনারি যাচ্ছে, সারা বছর জুড়ে এই ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন করছে, এই মেশিনের একটা ক্ষয় হয়েছে স্বাভাবিকভাবে। তাহলে পহেলা জুলাই 2023 সালে একটা মেশিন আপনি ক্রয় করলেন 1 লক্ষ টাকা দিয়ে। 30শে জুন 2024 তারিখে এসে যখন আপনি হিসাব বিজ্ঞানীর প্রসিডিউরস অনুযায়ী হিসাব তৈরি করতে যাবেন, তখন দেখা যাবে এই মেশিনটার দাম আর 1 লক্ষ থাকলো না, 80,000 হয়ে গেল। এই যে 20,000 কমে গেল, 20,000টা কি বলা হয়? অবচয়। এটা এক ধরনের খরচ বা ব্যয় বা ক্ষতি। এই জন্য এটা রেওয়া মিলে ডেবিট করে আসে। উত্তোলন, উত্তোলন মানে হচ্ছে স্বাভাবিকভাবে মালিক কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন কোনো কিছু নেয়, ওই নেওয়াটাকে হিসাব বিজ্ঞানীর ভাষায় উত্তোলন বলা হয়। তাহলে উত্তোলনটাও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা ব্যয় বা খরচ। খেয়াল করেন, তাহলে মালিক থেকে ব্যবসা প্রতিষ্ঠানটাকে আলাদাভাবে চিন্তা করতে হবে, তা না হলে কিন্তু এই হিসাবের নামগুলো আপনাকে কনফিউজড করে দিবে বা কনফ্লিক্ট করে দিবে। তাহলে খেয়াল করেন, আমি এভাবে একটা একটা করে দফা এখানে বসাইলাম, এদেরকে দফা বা হিসাব বা এন্ট্রি বলা হয়। তাহলে যেগুলা ডেবিট দিকে বসার কথা, এগুলাকে আমি ডেবিট পাশে বসালাম, যে সমস্ত টাকাগুলা ক্রেডিট পাশে বসানোর দরকার, এগুলাকে আমি ক্রেডিট পাশে বসালাম। বসানোর পরে আমি যোগ করলাম, যোগ করে দেখলাম যে দুইটা পাশে আমার সমান হয়েছে। তার মানে গোলাম মুর্তজা অ্যাকাউন্টেন্ট যে সারা বছর ধরে হিসাব সংরক্ষণ করেছে, তার হিসাবটা ঠিক আছে। এটা কিভাবে বুঝলাম? কারণ রেওয়া মিলটা মিলে গেছে। রেওয়া মিলটা তৈরি করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তার মানে উনার হিসাবটা ঠিক আছে, যেহেতু দুইটা পাশে মিলে গেছে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। রেওয়া মিল সম্পর্কে আরেকটা গাণিতিক সমস্যা এখানে আলোচনা করা হয়েছে। দেখেন, জনাব হিমেল শাহরিয়ার পুরান ঢাকার একজন ব্যবসায়ী 2024 সালের 30শে জুন সমাপ্ত বছরের নিম্ন বর্ণিত হিসেবে জেরগুলো নিয়ে জনাব হিমেল শাহরিয়ার এর একটি রেওয়া মিল তৈরি করুন। তাহলে এখানে হিমেল শাহরিয়ার এর ব্যবসা প্রতিষ্ঠানের সারা বছর ধরে যে সমস্ত ঘটনা ঘটেছে, এগুলাকে শ্রেণীবিন্যাস করে ইয়াতরে হিসাবে বিভিন্ন নামে এগুলাকে একত্রে করা হয়েছে, শ্রেণীবিন্যাস করা হয়েছে বা সংক্ষিপ্ত করণ করার জন্য এখানে আলাদা করা হয়েছে। তাহলে এইগুলা কিন্তু খতিয়ানের জের। তাহলে খতিয়ানের জের গুলা এই যে স্বাভাবিকভাবে এখানে দেওয়া আছে এলোমেলো ভাবে। এখন আপনি সেটাকে সমাধান করবেন, কি রেওয়া মিল তৈরি করবেন। তাহলে পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে পারে। আসলে পরে আমি কি করব? প্রথমে দেখব যে প্রথম যে দফাটা আছে সেটা হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে এক ধরনের দায়। এটা কেন দায়? একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি থেকে আলাদা। একটা ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে মানে টাকা দেয় ব্যবসা প্রতিষ্ঠানে লাভ করার জন্য, সে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে এবং সেই বাবদ সে প্রথমেই বছরের শুরুতে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এই 5 লক্ষ টাকা হচ্ছে তার জন্য, এই ব্যবসা প্রতিষ্ঠানটার জন্য মূলধন। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন, এটা কে দিছে? মালিক দিছে। এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা দায়। এই জন্য রেওয়া মিলের কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। নগদ তহবিল মানে হাতে নগদে আছে 31,000 টাকা, এটা একটা সম্পদ, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। ব্যাংক জমা, এটা একটা সম্পদ, রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। কল কবজা, এটা একটা সম্পদ, রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। দেখেন ডেবিট পাশের দফায় কিন্তু বেশি। আসবাবপত্র, এটা একটা সম্পদ, রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। রেওয়া মিলের ডেবিট পাশে সম্পদ এবং ব্যয় সমূহ বসে। প্রারম্ভিক মজুদ, এটা একটা সম্পদ, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। ক্রয়, এটা এক ধরনের খরচ, ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত দৈনন্দিন ভাবেই ঘটে থাকে, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। বিক্রয় রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে, কারণ এটা একটা আয়, এর মাধ্যমে আয়ের মানে উৎপত্তি হয়, আয় উদ্ভূত হয় এখান থেকে, এই জন্য এটাকে আয় হিসাব বলা হয়। বিবিধ দেনাদার, এটা একটা সম্পদ, রেওয়া মিলের ডেবিট পাশে বসছে। পাওনাদার, এটা একটা দায়, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা দায়, তাহলে এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে বসছে। বেতন, এটা একটা খরচ, কারণ সারা বছর ধরে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যদি কর্মচারী নিয়োগ করা হয়, তাকে বেতন দিতে হয়, তাহলে এটা ব্যবসা প্রতিষ্ঠানটার জন্য এটা একটা খরচ। এই বেতন নামে সারা বছর জুড়ে উনি 2,000 টাকা ব্যয় করেছেন, তাহলে এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসাইতে হবে। বিজ্ঞাপন, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য অনেক সময় খরচ করা হয়, এটাকে বিজ্ঞাপন বলা হয়, এটা এক ধরনের খরচ, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। খাজনা, এটা এক ধরনের খরচ, রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। এরপর হচ্ছে ঋণ, ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কেউ যদি কিছু তাহলে সেটাকে ঋণ বলা হয়, তাহলে এটা একটা দায়, এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা এখানে একটা সামারি টানতে পারি যে রেওয়া মিলের ডেবিট পাশে সম্পদ ও ব্যয় সমূহ বসে, আর রেওয়া মিলের ক্রেডিট করে দায় এবং আয় সমূহ বসে। তাহলে স্বাভাবিকভাবে জনাব হিমেল শাহরিয়ার যে ব্যবসা প্রতিষ্ঠানটা, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে সারা বছর ধরে যে লেনদেন গুলা সংঘটিত হয়েছে, এগুলাকে শ্রেণীবিন্যাস করে দেখা গেছে যে উভয় পার্শ্ব সমান হয়েছে।
ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব সমান হয়েছে, তার মানে তার যে হিসাব রাখার প্রসিডিউরস এটা ঠিক আছে। রেওমিলের মাধ্যমে সাধারণত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, যে সারা বছর ধরে যে হিসাবগুলা সংরক্ষণ করা হয়েছে এই হিসাবগুলা সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা এটা এখানে যাচাই করা হয়। এই হচ্ছে ব্যাপার। এটা মনে রাখবেন যে সমাপনী মজুত পণ্য রেওমিলে অন্তর্ভুক্ত হয় না। এটা কোথায় ছিল দেখেন, এই অঙ্কটাতে কিন্তু ছিল সমাপনী মজুত পণ্য। এই যে লাস্টে, সবার লাস্টে দেখছেন 1 লক্ষ টাকা সমাপনী মজুত পণ্য। আমি যখন রেওমিলের অঙ্কটার সমাধান করছি তখন কিন্তু ওই গড়টাতে আনি নাই। কেন আনি নাই? কারণ কয়েকটা দফা বা এন্ট্রি আছে বা হিসাবের নাম আছে যেগুলোকে রেওমিলে অন্তর্ভুক্ত করা যায় না। এর মধ্যে একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এরকম আরো এই মোট 12টা দফা আছে যেগুলোকে রেওমিলে হিসাবভুক্ত করা যায় না। অঙ্কের মধ্যে যদি থাকে, প্রশ্নপত্রেও যদি থাকে, আপনি যদি এগুলা খুঁজে পান এগুলাকে রেওমিলে সমাধান করার সময় আনবেন না। কোনগুলা সমাপনী মজুত পণ্য অথবা সমাপনী সাপ্লাইজ এই নামেই থাকবে, কনফিউজ হওয়ার কিছু নাই, এর বাইরে না। এই নামে যদি থাকে এই নামের টাকাগুলো আপনি রেওয়া মিলের ঘরের ভিতরে আনবেন না, টিকায় লিখে দিবেন যে এগুলা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী সাপ্লাইজ, সমাপনী মণিহারি অথবা অবিবিরিত মণিহারি, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, খেয়াল করেন শুধু নগদ উদ্বৃত্ত থাকলে আসবে, কিন্তু প্রারম্ভিক শব্দটা থাকতে হবে সাথে, তাহলে এটা কিন্তু রেওয়া মিলে সমাধানে আপনি আনবেন না। প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত যদি থাকে তাহলে সমাধানে আনবেন না। প্রারম্ভিক দেনাদার বা প্রাপ্য হিসাব যদি থাকে সমাধানে আনবেন না। আচ্ছা, এটা কেন আসবে না, ইফেক্টটা আমি একটু বলি। আপনি যখন 1 জুলাই 2023 সালে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো ক্লোজিং ডে কবে? 30 জুন কোন একটা ইয়ার, তাহলে 1 জুলাই 2023 সালে যখন আপনি ব্যবসাটা শুরু করলেন ওই তারিখে কিছু নগদ উদ্বৃত্ত ছিল যেটাকে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বলা হয়। ওই তারিখে আপনার কিছু ব্যাংক উদ্বৃত্ত ছিল, ওটা নিয়ে কিন্তু আপনি সারা বছর ব্যবসা করে এসে 30 জুন 2024 তারিখে এসে কি অবস্থা আছে সেটা কিন্তু রেওয়া মিলে উপস্থাপন করা হয়। তাহলে এই প্রারম্ভিক যেটা দিয়ে শুরু করলেন এটা তো আপনার বিভিন্ন লেনদেনের মাধ্যমে এটা হয়তো বা কমে গেছে অথবা বেড়ে গেছে, এটার একটা সামারি এসে কিন্তু 30 তারিখে এসে দাঁড়াইছে। ওইটাকে কিন্তু আপনাকে রেওয়া মিলের ভিতরে আনতে হবে, যেটা কি নগদ তহবিল অথবা ব্যাংক জমা বলা হয়। কারণ প্রারম্ভিক নগদ তহবিল যেটা, এটা তো একদম মানে শুরুতে ছিল, যেটা আপনি স্টার্টিং করছেন, কিন্তু ওইটা তো ওই জায়গায় ঠিক নাই, ওই জায়গায় চেঞ্জ হইয়া আহ, নতুন একটা উদ্বৃত্ত তৈরি হয়েছে, নগদ উদ্বৃত্ত তৈরি হয়েছে বা নগদ ব্যাংক জমা তৈরি হয়েছে। এ হলো ব্যাপার। বা নতুন করে দেনাদার ক্রিয়েট হয়েছে আরো। সব মিলিয়ে যে প্রারম্ভিক দেনাদার বা প্রাপ্য হিসাব এগুলা কিন্তু আসবে না। প্রারম্ভিক শব্দটা থাকলে এগুলা মানে স্বাভাবিকভাবে আসবে না। হুম আবার প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আবার আসে। তাহলে আপনি স্বাভাবিকভাবে খুব সহজে মনে রাখার জন্য এখানে যে 12টা দফা আছে এই 12টা দফা মুখস্থ করে ফেলবেন। এই দফাগুলো যদি থাকে এগুলাকে এন্ট্রি বা দফা বা হিসাব বলা হয়। এই হিসাবগুলা যদি থাকে তাহলে রেওয়া মিলে আসবে না। এগুলা বাদ দিয়ে আপনাকে সমাধান করতে হবে। প্রারম্ভিক পাওনাদার বা পদেয় হিসাব যদি থাকে এটা রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক প্রাপ্য বিল বা নোট যদি আসে এটা রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক পদেয় বিল বা নোট যদি থাকে তাহলে সেটা রেওয়া মিলে আসবে না। সম্ভাব্য দায় নামে যদি কোনো দায় থাকে তাহলে সেটাকেও রেওয়া মিলে আনা যাবে না। সম্ভাব্য আয় নামে যদি কোনো আয় থাকে সেটাকেও রেওয়া মিলে আনা যাবে না। সম্ভাব্য সম্পদ নামে যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটাকেও রেওয়া মিলে আনা যাবে না। এই 12টা এন্ট্রি অথবা দফা অথবা হিসাবের নাম আপনি মুখস্থ করে রাখবেন। কেন? কারণ এগুলাকে রেওয়া মিলের সমাধান করার সময় রেওয়া মিলের ছকের ভিতরে আপনি আনবেন না বা আনা যাবে না। বুঝতে পেরেছেন? এটা হিসাব বিজ্ঞানের বিভিন্ন নিয়ম নীতি, আইএফআরএস অথবা আইএএস এরা বিভিন্ন নিয়ম নীতি স্ট্যান্ডার্ড দেয়, প্রতি বছরই স্ট্যান্ডার্ড দেয় বা ওদের কিছু নির্ধারিত স্ট্যান্ডার্ড রয়েছে অ্যাকাউন্টস মেনটেন করার জন্য। এই অ্যাকাউন্টস মেনটেন এগুলার উদ্ধৃতি দেওয়া আছে, যে এগুলা দিয়ে বলা আছে যে এগুলাকে রেওয়া মিলে আনলে পরে হিসাবটা ভুল হবে। আলটিমেটলি এগুলাকে আনলে পরে প্রকৃত হিসাবটা থাকে না। হ্যাঁ, এটা এটা স্বাভাবিক সেন্সে আপনি যখন প্রচুর প্র্যাকটিস করবেন তখন বোঝা যাবে। আপনি যখন প্রারম্ভিক নগদ উদ্বৃত্তটা রেওয়া মিলে নিয়ে আসবেন তখন আরেকটা নগদ উদ্বৃত্ত থাকবে, দুইটা একই সাথে চলে আসবে, তখন কিন্তু হিসাবের মানে সঠিকতাটা একুরেসিটা থাকবে না। যে কারণে এই এন্ট্রি গুলা রেওয়া মিলে আনা যাবে না বা এগুলা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। রেওয়া মিলে সমন্বিত ক্রয় নামে যদি কোনো দফা থাকে অথবা বিক্রিত পণ্যের ব্যয় এটা নামেও একটা হিসাব থাকতে পারে বা দফা থাকতে পারে, যদি থাকে তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। তখন প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয় রেওয়া মিলে যাবে না। এটা নোট দিয়ে আমি লিখে দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে রেওয়া মিলে স্বাভাবিকভাবে কোন এন্ট্রি গুলা যাবে না এগুলা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। এগুলা ছাড়া বাকি যত এন্ট্রি আছে বা দফা আছে অথবা হিসাবের নাম আছে ওগুলাকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আপনার মনে একটা কোয়ারি জাগতে পারে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যে কত ধরনের দফা বা এন্ট্রি আছে? খুব বেশি না, 1 থেকে 150।
এই যে আমরা যেগুলো প্র্যাকটিস করতেছি এগুলার ভিতর থেকে আমরা যদি পরীক্ষায় আসি এগুলোর ভিতর থেকে এই দফাগুলার নাম থেকে আসবে। খুব আনকমন একটা নাম দিয়ে কোনো একটা দফা আসার সুযোগ এবং সম্ভাবনা নাই, কারণ হিসাব বিজ্ঞানী সাধারণত যে সমস্ত ট্রানজাকশন ঘটে থাকে রিপিটেডলি এগুলাই বারবার ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলো আসতেছে। আপনি যদি একটা বাংলা ভাষাটাই চিন্তা করেন, আপনি খেয়াল করবেন আপনি বাংলা ভাষায় তো অনেক লক্ষ লক্ষ শব্দ আছে, অগণিত শব্দ আছে, সব শব্দের ব্যবহার কি প্রয়োজন হচ্ছে? হচ্ছে না, তারপরেও কিন্তু আপনি বাংলা ভাষাটা খুব ভালোভাবে এক্সচেঞ্জ করতে পারতেছেন। ঠিক একই রকম ভাবে যে হিসাব বিজ্ঞানে তো প্রচুর লেনদেন বা ট্রানজেকশন হয়ে থাকে, তবে সব লেনদেন বা ট্রানজেকশন মানে সামারিতে এসে গিয়ে এক দেড়শো এন্ট্রি বা দফা নামে এরা হিসাবের বই লিপিবদ্ধ হয়। তাহলে এই স্বাভাবিক কতগুলা দফা আছে, গত ক্লাসে আমরা যে ফর্মেটটা দিয়েছিলাম সাধারণত এই কয়টা দফাই এইগুলার ভিতর থেকেই পরীক্ষাতে আসবে। আর যেগুলা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এগুলা এখানে আমি আলাদাভাবে দিয়ে দিয়েছি, 12টা দফা, এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন। এগুলো ব্যাপার রেওয়া মিল সম্পর্কে এই দুইটা সমস্যা ছিল, এই দুইটা সমস্যা সমাধান আমি এখানে দিয়েছি। আপনারা যদি স্বাভাবিকভাবে এই দুইটা সমস্যায় আপনারা বারবার প্র্যাকটিস করবেন, আর নতুন কোনো দফা যদি পাশাপাশি বই প্র্যাকটিস করেন, তাহলে নতুন কোনো দফা যদি আপনারা পান এগুলা আপনারা যদি না বুঝেন আপনারা আশা করি কোয়েশ্চেন করবেন আমাকে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এই ছিল রেওয়া মিলের বিষয়। তাহলে রেওয়া মিলের উপর ভিত্তি করে একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের আইটিপি পরীক্ষায় আসতে পারে। খুব কঠিন রেওয়া মিল কিন্তু আসবে না। স্বাভাবিকভাবে এখানে দেখেন 2017 সালে যে রেওয়া মিলটা আসছে ওই সময় তো আবেদনের ফর্মুলাতে শুধুমাত্র কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল, তারপরেও কি ধরনের একটা রেওয়া মিল দিছে, স্বাভাবিকভাবে খুব সহজ। এর চেয়ে সহজ আসবে যদি এই বছর রেওয়া মিল আসে। হ্যাঁ, দফা হয়তো বা 10টা 8টা 10টা দফা দিবে, খুব পরিচিত দফাগুলা দিবে, কঠিন দিবে না। তো এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনারা হতাশ হবেন না, এখানে যে কয়টা দফা দেওয়া আছে এগুলোই বারবার প্র্যাকটিস করেন এবং কোনটা কোন পাশে যাবে, যে ফরম্যাটটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি ওই ফরম্যাটটা আপনারা মুখস্থ করে ফেলবেন। ওই ফরম্যাটের বাইরে থেকে কিছুই আসবে না। আর এখানে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে না যে ক্রয়ের পরিমাণ কত। ক্রয়ের ফিগারটা দেওয়া থাকবে, জাস্ট আপনি ফিগারটা বসাবেন। কোথায় বসাবেন? হয় ডেবিট পাশে বসাবেন, তা না হলে ক্রেডিট পাশে বসাবেন। কোনটা কোন পাশে বসবে এটা কিন্তু আপনাকে মুখস্থ থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে রেওয়া মিলের অঙ্ক খুব সহজ, একদম একদম সহজ। আপনি একটু স্বাভাবিকভাবে একটু মনোযোগ দিয়ে এই দুইটা অঙ্কই যদি আপনি করেন তাহলে আপনার কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। শুধু দেখলে হবে না, কাগজে কলমে খাতায় বাসায় বসে বসে অঙ্কটা করার চেষ্টা করবেন সমস্যা দেখি, এরপরে উত্তরের সাথে মিলাবেন। আশা করি রেওয়া মিলটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই ছিল রেওয়া মিলের বিষয়। এরপরে আমাদের হিসাব বিজ্ঞান যে আরেকটা অঙ্কের টাইপ আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কাজে লাগবে। আপনি যখন ইনকাম ট্যাক্স কনসালটেন্সি দিবেন অথবা ট্যাক্স কনসালটেন্ট বা ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে কোথাও নিয়োগপ্রাপ্ত হবেন, তখন কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব আপনাকে প্রস্তুত করে কর নির্ধারণ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা আমাদের আইটিপি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আইটিপি পরীক্ষায় অ্যাকাউন্টিং এ দুই ধরনের প্রশ্ন হতে পারে, দুইটা জায়গা থেকে অঙ্ক আসতে পারে, একটা হচ্ছে রেওয়া মিল, একটা হচ্ছে চূড়ান্ত হিসাব। রেওয়া মিল যেটা সেটা আমরা এখানে দেখলাম, এখন আমরা একটু চূড়ান্ত হিসাব দেখব। এটা এখন এই দেখেন চূড়ান্ত হিসাবের সাথে রেওয়া মিলের সম্পৃক্ততা আছে। এই যে একটা আমরা রেওয়া মিল তৈরি করলাম, এই রেওয়া মিল তৈরি করার পরে রেওয়া মিলটার উপরে সাধারণত চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটার সাথে ওইটার যোগসূত্র রয়েছে। তাহলে চূড়ান্ত হিসাব জিনিসটা কি এটা আমরা একটু দেখি। আমরা অবশ্য ব্যবসা হতে আয় নির্ধারণ যখন করি তখন ওই খাতটা আলোচনার সময় আমরা কিন্তু চূড়ান্ত হিসাবের কিছু বিষয় দেখে আসছি। হ্যাঁ, আবার এখানে ডিটেলস একটু আলোচনা করব। আচ্ছা, আমরা দেখি চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণীটা কি। আমরা দেখে আসছি যে হিসাব চক্রের 10টা ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম যে ধাপটা সেটার নাম হচ্ছে একটা লেনদেন কিনা, একটা ঘটনা লেনদেন কিনা সেটা শনাক্ত করা। তাহলে প্রথম ধাপটা হচ্ছে শনাক্তকরণ। এরপরে 2 নাম্বার ধাপটা হচ্ছে সেই লেনদেনটাকে লিপিবদ্ধকরণ, যেটাকে জাবেদা বলা হয়। 3 নাম্বার ধাপটা হচ্ছে সেটাকে শ্রেণীবিন্যাসকরণ, যেটাকে খতিয়ান বলা হয়। 4 নাম্বার হিসাব চক্রের ধাপ হচ্ছে যে স্বাভাবিকভাবে যে সংক্ষিপ্তকরণ, লেনদেন গুলাকে যে আমরা শ্রেণীবিন্যাস করলাম সেগুলোকে সংক্ষিপ্ত করণের মাধ্যমে সাধারণত হিসাবে নির্ভুলতা বা সঠিকতা যাচাই করা হয়। 4 নাম্বার ধাপটার নাম হচ্ছে হিসাবের
সংক্ষিপ্তকরণ বা রেওয়ামিল। 5 নাম্বার যে ধাপটা সেটার নাম হচ্ছে সমন্বয় প্রক্রিয়া। 6 নাম্বার ধাপের নাম হচ্ছে সমন্বিত রেওয়ামিল। 7 নাম্বার ধাপটার নাম হচ্ছে চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। 8 নাম্বার ধাপটা 8 নাম্বার যে ধাপটা সেটার নাম হচ্ছে যে আপনার সমাপনী দাখিলা। কিছু সমাপনী দাখিলা আছে যেগুলো প্রস্তুত করতে হয়। সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে সব কয়টা ধাপ মেনটেন করতে হবে তা কিন্তু নয়, এটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে যে হিসাব চক্রের কয়টা ধাপ তাকে ম্যান্ডেটরিলি মানতে হবে। এরপরে 9 নাম্বার যে ধাপটা সেটার নাম হচ্ছে সমাপনী উত্তর রেওয়ামিল। আর 10 নাম্বার ধাপটার নাম হচ্ছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলার মাধ্যমে কিছু হিসাব বন্ধ করে নতুন করে হিসাব শুরু করতে হয় পরবর্তী বছরে এসে। তাহলে এই 10টা ধাপের মধ্যে 7 নাম্বার যে ধাপটা হিসাব চক্রের, এটার নাম হচ্ছে চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী। একটা ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে একজন করদাতা, দেখেন এখানে লেখা আছে সুন্দর করে একটা লাইন আমি এখানে তুলে দেওয়ার চেষ্টা করছি, যে একজন করদাতার ব্যবসা হতে আয় খাতে আয় নির্ণয়ের জন্য চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণের প্রয়োজন হয়। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো ট্যাক্স ফাইল তৈরি করব, ট্যাক্স নির্ধারণ করব, আমার কি প্রয়োজন যে চূড়ান্ত হিসাব শিখা? চূড়ান্ত হিসাব শেখার উদ্দেশ্য হচ্ছে, আপনি খেয়াল করেন, আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানে যে আয় হয়, ব্যবসা হইতে আয়, ওই আয়ের যখন আপনি আয় নির্ণয় করবেন না, কারণ আয়ের উপরই তো আপনাকে ট্যাক্স পরিগণনা করতে হবে, এটা সম্পর্কটা কি ট্যাক্সের সাথে? আয়ের উপর ভিত্তি করেই তো আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে তো প্রথমে আপনাকে আয়টা বের করতে হবে। আয়টা বের করার জন্য, ওই ব্যবসা প্রতিষ্ঠানের আয় বের করার জন্য আপনাকে চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে। দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে 7টা আয়ের খাত আছে। প্রথম যে আয়ের খাত ইনকাম ট্যাক্সের, সেটার নাম হচ্ছে চাকরি হইতে আয়। 2 নাম্বার আয়ের খাতের নাম হচ্ছে আপনার 2 নাম্বার খাতের হচ্ছে ভাড়া হতে আয়। 3 নাম্বার হচ্ছে কৃষি হতে আয়। 4 নাম্বার আয়ের খাত হচ্ছে ব্যবসা হতে আয়। 5 নাম্বার হচ্ছে মূলধনী আয়। 6 নাম্বার হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। 7 নাম্বার হচ্ছে অন্য অন্য উৎসের আয়। তাহলে এখন এই যে ব্যবসা হতে আয়ের যে আয়ের খাতটা আছে, এখানে যদি আপনি আয়টা নির্ধারণ করতে যান, তাহলে আপনাকে হিসাব তৈরি করতে হবে, চূড়ান্ত হিসাব। অন্য অন্য আয়ের খাতের আয় নির্ধারণের জন্য কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুত করার প্রয়োজন নাই। ওগুলা আয়কর আইন 2023 কিছু সুনির্দিষ্ট স্পেসিফিক নিয়ম দিয়ে দিয়েছে, ওভাবে আয় নির্ণয় করা যায়। কিন্তু ব্যবসা হতে আয়ের খাতে আয় নির্ণয় করার জন্য আপনাকে অবশ্যই চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে। তো এই জন্য আপনার চূড়ান্ত হিসাব প্রস্তুত করার প্রক্রিয়াটা আপনাকে জানতে হবে, বা যা চূড়ান্ত হিসাব প্রস্তুত করার প্রসেসটা আপনার জানা থাকতে হবে। তা না হলে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানে আয় আপনি নির্ধারণ করতে পারবেন না। এই জন্য চূড়ান্ত হিসাবটা খুব গুরুত্বপূর্ণ। চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্টস একটি ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তাহলে প্রত্যেকেই ব্যবসা প্রতিষ্ঠান কেন দেয় বা কেন প্রতিষ্ঠা করে, কেন অ্যাডভেঞ্চার কেন করে? স্বাভাবিকভাবে কি করার জন্য? আপনার মুনাফা অর্জন করার জন্য। তাহলে একটি নির্দিষ্ট সময়ে ব্যবসায় কত টাকা লাভ বা ক্ষতি হলো, ব্যবসার আর্থিক অবস্থা কেমন ইত্যাদি জানার জন্য চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান একজন দিল, সে যুগের পর যুগ শুধু ব্যবসা করেই যাচ্ছে তা কিন্তু নয়, সে কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব প্রস্তুত করার প্রয়োজন হয়। একটা নির্দিষ্ট সময় শেষে তার কি পরিমাণ লাভ হলো, অথবা কি পরিমাণ লস হলো, হ্যাঁ, কি পরিমাণ সম্পদ আহরিত হলো, অথবা তার কাছে মানুষ কি পরিমাণ টাকা পাবে ওই ব্যবসা প্রতিষ্ঠানটার কাছে, এগুলা জানার প্রয়োজন হয়। এগুলা কিভাবে জানা যায়? চূড়ান্ত হিসাব প্রস্তুত করার মাধ্যমে। তাহলে একজন ব্যবসায়ীর একটা নির্দিষ্ট সময় পর পর ব্যবসা হতে আয়ের উপর আয়কর দিতে হয়। তার আয়করটা প্রতি বছর দিতে হয়, এই জন্য প্রতি বছর কিন্তু ব্যবসায়ীর আর্থিক অবস্থা জানতে হয়। আর্থিক অবস্থা কিভাবে জানা যায়? আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে। আয়কর হিসাব করা হয় ব্যবসার নিট আয়ের উপর। আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের ট্যাক্স দিতে যাবেন, তখন আপনাকে ব্যবসা প্রতিষ্ঠানের নিট আয়টা জানতে হবে। তো চূড়ান্ত হিসাবের মাধ্যমে ব্যবসায়ীর মোট আয়, নিট আয় এবং আর্থিক অবস্থা জানা যায়। চূড়ান্ত হিসাবের মানে প্রধান ধাপ হচ্ছে 3টি। আমরা যেরকম দেখে আসছি হিসাব চক্রের ধাপ 10টি, এরকম চূড়ান্ত হিসাবের যে প্রসিডিউরস মেনটেন করে চূড়ান্ত হিসাবটা প্রস্তুত করতে হয়, ওখানে 3টা ধাপ মেনে চূড়ান্ত হিসাবের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। প্রধান ধাপ 3টি। আধুনিক হিসাব বিজ্ঞানে আরো কিছু ব্যাপার বা হিসাবের খাত ব্যবসা প্রতিষ্ঠানের ইয়ে আপনার এক্সপানশনের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে। চূড়ান্ত হিসাবের ধাপ ওখানে 4টা হতে পারে, 5টা হতে পারে, বিভিন্ন নামে ব্যবসা প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া অনুযায়ী বা ওটার এক্সপান্স অনুযায়ী হ্যাঁ হিসাব হয়ে থাকে। অ্যাডভান্স লেভেলের কিছু ব্যবসা প্রতিষ্ঠান যেগুলা বড় আকারের কর্পোরেট প্রতিষ্ঠান, ওগুলোর জন্য দেখা গেছে হিসাবের ধাপ মেনটেন করতে হয় 5টা। তাহলে আমরা স্বাভাবিকভাবে যে আপনার ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য যে হিসাব হিসাব প্রস্তুত করতে হয় বা চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হয়, ওখানে প্রধান ধাপ হচ্ছে 3টি। এই 3টা ধাপ আপনাকে মেনটেন করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রথমে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে।
তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য আপনাকে চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হয়। আর চূড়ান্ত হিসাবের তিনটা ধাপ আছে। প্রথম যে ধাপ সেটার নাম হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব। আপনাকে প্রথমে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। এই ক্রয় বিক্রয় হিসাব কিভাবে প্রস্তুত করা হয় এটা এখানে আলোচনা করা হয়েছে। দেখেন, একটি নির্দিষ্ট সময় শেষে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে ব্যবসায়ীর মোট লাভ বা ক্ষতি নির্ণয়ের উদ্দেশ্যে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে ক্রয় বিক্রয় হিসাব বলে। এই হিসাব ব্যবসায়ের বিক্রয় মূল্য এই হিসাব ব্যবস্থায় বিক্রয় মূল্য হতে পণ্য ক্রয়ের খরচ বাদ দিলে যা থাকে তাই মোট আয়। তাহলে আপনাকে প্রথমে মোট আয় বের করতে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানে। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানে মোট আয় বের করার জন্য আপনাকে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে, যেটাকে ট্রেডিং অ্যাকাউন্ট বলা হয়। এটা অবশ্য ডিপেন্ড করে ব্যবসা প্রতিষ্ঠানটা কোন ধরনের, কোন প্রকৃতির, নেচারের উপরে। নেচারটা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে সেখানে ক্রয় থাকবে না, পণ্য প্রস্তুত ফিনিশড গুডস ক্রয় থাকবে না, সেখানে হয়তো কাঁচামাল ক্রয় থাকবে। সেটা ভিন্ন ব্যাপার, সেটা ভিন্ন নামে ওই দফাটা বা এন্ট্রিটা আসবে ক্রয় বিক্রয় হিসেবে। কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে প্রথমে ক্রয় বিক্রয় হিসাব। এই ক্রয় বিক্রয় হিসাবের মাধ্যমে আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয়টা বের করতে পারবেন। মোট আয়টা বের করলে কি শেষ? মোট আয়ের উপরে কি আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে? না, মোট আয়ের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয় না, ইনকাম ট্যাক্স দিতে হয় নিট আয়ের উপরে। যে কারণে আমাদেরকে নিট আয় বের করতে হবে। তাহলে প্রথমে নিট আয় বের করার জন্য প্রথমে আমাকে মোট আয় বের করতে হবে। মোট আয় বের করতে হয় কিভাবে? ক্রয় বিক্রয় হিসাবের মাধ্যমে। ক্রয় বিক্রয় হিসাবটা কিভাবে প্রস্তুত করব আমি? ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে, এখানে একটা নমুনা দেওয়া আছে দেখেন। একটা ব্যবসা প্রতিষ্ঠানে সারা বছর ধরে যে সমস্ত লেনদেন হলো, এই সমস্ত লেনদেন হিসাব চক্রের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা রেওয়া মিলে আসে, মানে আপনার সংক্ষিপ্তকরণে আসে বা রেওয়া মিলে আসে। রেওয়া মিলে একটা ডাটা দেওয়া থাকে, সেটার উপর ভিত্তি করে আহ, আহ, আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হয়। তাহলে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার প্রক্রিয়ায় প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করা, যার মাধ্যমে আপনি মোট আয় বের করবেন। তাহলে মোট আয় বের করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। ক্রয় বিক্রয় হিসাব লিখলাম, এটা কবে প্রস্তুত করতেছি? কোনো একটা ইয়ারের 30শে জুন তারিখে, মানে ক্লোজিং ডেতে আইসা। ক্লোজিং ডেতে আইসা আপনি ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতেছেন। তাহলে একটা ক্রয় বিক্রয় হিসাবের দুইটা পার্শ্ব থাকে, একটা নাম হচ্ছে ডেবিট পার্শ্ব, একটা নাম হচ্ছে ক্রেডিট পার্শ্ব। ডেবিট পার্শ্বে কি থাকবে? যাবতীয় মানে খরচ। আর ক্রেডিট পার্শ্ব হচ্ছে যে উপায়ে আপনি মানে স্বাভাবিকভাবে কি করলেন, আয় করলেন। তাহলে এখানে ক্রেডিট পাশে কি দেওয়া আছে? বিক্রয়। ধরো আপনি আপনার কথাই চিন্তা করেন, আপনি একটা ব্যবসা দিলেন, ধরেন ফার্নিচার ব্যবসা দিলেন। তা সারা বছর ধরে আপনি কি পরিমাণ প্রোডাক্ট বিক্রয় করলেন, এটাকে বিক্রয় এক হিসাবে শিরোনামে টোটাল জেডটা এখানে এটা রেওয়া মিলিয়ে দেওয়া থাকবে। ওখান থেকে দেখে দেখে আপনি বিক্রয়টা এখানে বসাবেন। তাহলে বিক্রয়ের যে ফিগারটা থাকবে, এটা থেকে বিক্রয় ফেরত, মানে আন্ত ফেরত, যে পণ্যগুলো আপনি বিক্রি করছিলেন কিন্তু ত্রুটির কারণে ক্রেতা আপনাকে ফেরত দিয়ে দিয়েছে, এই জন্য এটাকে বলে আন্ত ফেরত, মানে ভিতরে ফেরত আসছে। আন্ত মানে ভিতর, ভিতরে ফেরত আসছে। তাহলে বিক্রয় বা আন্ত ফেরত একই কথা। তাহলে বিক্রয় থেকে বিক্রয় বা আন্ত ফেরত বাদ দিয়ে যে ফিগারটা থাকবে এটা এখানে টাকার করে লিখতে হবে। আর একটা দফা আসে, সেটার নাম হচ্ছে সমাপনী মজুদ। এই দুইটা দফাই সাধারণত ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পার্শ্বে আসবে। তাহলে এটা আমি কিভাবে পারলাম? এই দুইটা আমার মুখস্থ, আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে আপনি ক্রয় বিক্রয় হিসাব পাবেন। তাহলে ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট পার্শ্বে দুইটা দফা আসে, একটা হচ্ছে বিক্রয়, একটা হচ্ছে সমাপনী মজুদ। আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের যদি ট্যাক্স দিতে চান, আপনাকে চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে। চূড়ান্ত হিসাব প্রস্তুত করার জন্য প্রথমে আপনাকে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। ক্রয় বিক্রয় হিসাবের দুইটা পার্শ্ব থাকে, একটা ডেবিট পার্শ্ব, একটা ক্রেডিট পার্শ্ব। ক্রেডিট পার্শ্বের দুইটা দফায় বসে, একটা হচ্ছে বিক্রয়, একটা হচ্ছে সমাপনী মজুদ। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই তথ্যটা আপনি পাবেন কোথায়? এটা তো প্রশ্নে দেওয়া থাকবে, রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকবে, ওখান থেকে ধরে আপনি এখানে বসাই দিবেন। আর ক্রয় বিক্রি হিসেবে ডেবিট পাশে কি বসে? এগুলো মুখস্থ করতে হবে। প্রারম্ভিক মজুদ বসে, ক্রয় বসে, ক্রয় থেকে ক্রয় ফেরত বা বই ফেরত বাদ যাবে, ক্রয় পরিবহন, মানে সরাসরি ক্রয়ের সাথে জড়িত যে সমস্ত খরচ আছে বা প্রত্যক্ষ যে সমস্ত খরচ আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, এই প্রত্যক্ষ খরচগুলা ক্রয় বিক্রি হিসেবে ডেবিট পার্শ্বে বসে। এখানে দেখেন ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন, জাহাজ ভাড়া, রেল ভাড়া, মজুরি, কুলি খরচ। মজুরিটা কেন বললো? আপনি ধরেন ফার্নিচারের ব্যবসা করেন, ফার্নিচার গাছ কিনে আনেন, গাছ আগ থেকে যখন নামানো হয় লেবার দ্বারা, হ্যাঁ, ওইটাকে একটা মজুরি দিতে হয়। তাহলে খেয়াল করেন, ওই গাছটা আপনি আপনি প্রোডাক্টটা তৈরি করার জন্য গাছটা কিনে নিয়ে আসলেন, কাঁচামালটা, এই কাঁচামালের সাথে সরাসরি ওই লেবারটা জড়িত। তাহলে লেবারকে যে মজুরিটা দিলেন এটা প্রত্যক্ষ একটা খরচ। তাহলে প্রত্যক্ষ খরচটা কোথায় আসবে? যাবতীয় প্রত্যক্ষ খরচ আসে আর্থিক বিবরণী ক্রয় বিক্রি হিসেবে ডেবিট পার্শ্বে। আর প্রত্যক্ষ আয় হিসাবগুলো আসে ক্রেডিট পার্শ্বে। আয় হিসাবে এখানে একটাই, সেটা হচ্ছে বিক্রয়। সাধারণত বিক্রয়ের মাধ্যমে আয়ের উদ্ভব বা সৃষ্টি হয়, এ হলো ব্যাপার।
তাহলে এখন এখানে ডেবিট পাশে যেগুলো আসতেছে, প্রারম্ভিক মজুদ, ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, এরপরে সরাসরি কিছু খরচ আছে, প্রত্যক্ষ খরচ বলা হয় যেগুলাকে, এগুলাকে আপনাকে ক্রয় বিক্রি হিসেবে ডেবিট পাশে নিয়ে আসতে হবে। এর মধ্যে আছে ক্রয় পরিবহন, এটার আরেকটা নাম হচ্ছে আন্ত পরিবহন, জাহাজ ভাড়া, রেল ভাড়া, মজুরি বা কুলি খরচ, মজুরি ও বেতন, শক্তি ও জ্বালানি, গ্যাস ও পানি, কারখানা পরিচালকের বেতন ও কমিশন, গুদাম ভাড়া, কাঁচামালের জন্য শুল্ক, আমদানি শুল্ক, কল কবজার মেরামত, অন্যান্য উৎপাদন খরচাবলী। এগুলো হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলা ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পার্শ্বে বসাইতে হয়। তাহলে এখানে দুইটা পার্শ্ব আপনি দেখবেন কোন পার্শ্বটা বেশি, এই পার্শ্বের টাকাটা প্রথমেই এক পার্শ্বে বসাইতে হবে। ধরেন কথার কথা স্বাভাবিকভাবে ক্রেডিট পার্শ্বের টাকাটা বেশি, এখানে যে টাকাটা আসে এটা এখানে বসাই দিবেন। এই টাকাটা আবার এখানে ডেবিট পার্শ্বের এই সামারিতে বসাবেন। বসানোর পরে এখানে যে খরচগুলা লেখা আছে এগুলা যদি টোটাল ফিগার থেকে বাদ দেন, টোটাল যে টাকাটা এখানে বসাইছেন, যে একটা জের সৃষ্টি হবে বা গ্যাপ সৃষ্টি হবে, যে জের বা গ্যাপটা সৃষ্টি হবে, এটা হচ্ছে আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মোট আয়। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মোট আয়, অর্থাৎ মোট আয়টা আমি কিভাবে পেলাম? বিক্রয় আর সমাপনী মজুত পণ্য, এখানে যে ফিগারটা আসলো এখান থেকে যাবতীয় খরচগুলো আমি বাদ দিলাম। খরচগুলো বাদ দিলে পরে যে ফিগারটা থাকে সেটার নাম হচ্ছে মোট আয়, যেটা আমরা লাভ ক্ষতি হিসেবে নিয়ে যাব। তো ব্যবসা প্রতিষ্ঠানের মোট ক্ষতি হতে পারে, মানে এই খরচের পরিমাণ যদি বেশি হয়ে যায় এই ক্রেডিট পার্শ্বর অঙ্ক থেকে, তাহলে এই পার্শ্বর টাকাটা আগে বসাইতে হবে, বসানোর পরে এই টাকাটা আবার এই ক্রেডিট পার্শ্বে বসাইতে হবে। বসানোর পরে এখানে দেখেন কোন পার্শ্বটা বেশি, যদি ডেবিট পার্শ্বটা বেশি হয় তাহলে বেশি পার্শ্বর টাকাটা আগে বসাইলাম। এরপরে ক্রেডিট পার্শ্বে যে টাকাগুলো আছে এগুলো বাদ দিলে একটা গ্যাপ সৃষ্টি হবে, এই গ্যাপটা এখানে বসাইতে হবে এবং এটার নাম থাকবে মোট ক্ষতি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেরকম মোট আয় হয় এরকম মোট ক্ষতি হইতে পারে, তাই না? মোট ক্ষতি হইতে পারে। মোট ক্ষতিটা কোথায় নিয়ে যেতে হবে? এটাও লাভ ক্ষতি হিসেবে নিতে হবে, লাভ ক্ষতি হিসেবে নিতে হবে। তাহলে এটা খুব সুস্পষ্ট একটা ব্যাপার যে সাধারণত মোট আয় বা মোট ক্ষতি বের করার জন্য আমরা ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করি। এটা কিভাবে বের করব? ক্রেডিট পার্শ্বে বিক্রয় এবং সমাপনী মজুত পণ্য বসাবো, আর ডেবিট পার্শ্বে প্রত্যক্ষ সকল খরচগুলো বসাবো। এই দুইটার মধ্যে যে গ্যাপ সৃষ্টি হবে সেই গ্যাপটার নাম হচ্ছে মোট আয় অথবা মোট ক্ষতি। এটা যাবে কোথায়? লাভ ক্ষতি হিসেবে। এখন আধুনিক হিসাব বিজ্ঞানে কিছু ব্যাপার চলে আসছে। আধুনিক হিসাব বিজ্ঞানে ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাবকে একটা নামে ডাকা হয়, সেটার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। এটা আমি এখানে দেখানোর জন্য শুধু আপনারা আপনারা এইভাবে ট্রাই করবেন না, এইভাবে ট্রাই করার দরকার নাই, হ্যাঁ। কারণ এই শব্দটা পেয়ে যদি আপনি কনফিউজ হয়ে যান কিনা, এই জন্য আমি এখানে এটা লিখে দিচ্ছি। জেনে রাখা ভালো যে আধুনিক হিসাব বিজ্ঞানী বর্তমান সময়ে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ ক্ষতি হিসাবকে একসাথে বিশদ আয় বিবরণী বলা হয়। বিশদ আয় বিবরণী নমুনার ছকটা কেমন দেখেন, আমরা ক্রয় বিক্রয় হিসাবের ছকটা দেখলাম এরকম, একটা ডেবিট পার্শ্ব একটা ক্রেডিট পার্শ্ব, কিন্তু বিশদ আয় বিবরণীর ডেবিট আর ক্রেডিট পার্শ্ব থাকে না। এখানে স্বাভাবিকভাবে এই ইয়া থাকবে, একটা বিবরণের ঘর থাকবে, একটা টাকার ঘর থাকবে। বিবরণের ঘরে যে নিট, আপনি দেখেন আলটিমেটলি কিন্তু এটারই ইফেক্ট পড়বে। এটা যে আমরা দুই পাশে লিখছি, দুই পাশে লিখে যেটা বেশি সেখান থেকে যেটা কম এই ফিগারটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকলো সেটা মোট লাভ অথবা মোট ক্ষতি। এখন বিশদ আয় বিবরণীতে যেখানে আলটিমেটলি এটার ইফেক্টটা কিভাবে পড়লো, প্রথমে কি দিল? নেট বিক্রয়, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় মানে ক্রয়টা বাদ। এরপরে এছাড়া অন্যান্য যে সকল প্রত্যক্ষ খরচ আছে এগুলা বাদ দিছে। বাদ দেওয়ার পরে সমাপনী মজুত নামে একটা এন্ট্রি ছিল ওইটা বাদ দিছে। বাদ দেওয়ার পরে এই যে মোট ক্ষতিটা আমরা এখানে বের করলাম, এই যে মোট মুনাফা অথবা মোট ক্ষতি। এই যে দেখেন এটার দিকে একটু নজর দেন, মোট মুনাফা অথবা মোট ক্ষতি। তাহলে এই যে এতটুকু পার্ট হইলো, এই এতটুকু মোট মুনাফা মোট ক্ষতি বের করার যে যতটুকু অংশ ততটুকু হচ্ছে ক্রয় বিক্রয় হিসাবের অংশ বিশদ আয় বিবরণীর ভিতরে। বুঝতে পেরেছেন? আমি বলছি যে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে আপনাকে প্রথমে। ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করবেন কিসের জন্য? মোট আয় অথবা মোট ক্ষতি বের করার জন্য। তাহলে এখন বিশদ আয় বিবরণীটা কেন চলে আসলো হুট করে, কেন বললাম আমি এটা? যে আধুনিক হিসাব বিজ্ঞানী ক্রয় বিক্রয় হিসাব আর লাভ ক্ষতি হিসাব একটা ছকের ভিতরেই করে ফেলা হয়। এই ছকটাকে বিশদ আয় বিবরণী বলা হয়। তাহলে বিশদ আয় বিবরণী বের করার সময় আমাদেরকে প্রথমে মোট মুনাফা অথবা মোট ক্ষতি বের করতে হয়। অর্থাৎ ক্রয় বিক্রয় হিসেবে যেরকম আমরা মোট লাভ বা মোট ক্ষতি বের করি, ঠিক বিশদ আয় বিবরণীর ভিতরে প্রথম অংশে মোট মুনাফা বা মোট ক্ষতি বের করতে হয়। এটা কিভাবে বের করা? এই যে ক্রেডিট পাশের ফ্যাক্টস গুলো আগে লিখছি, এখান থেকে ডেবিট পাশের ফ্যাক্টস গুলা বাদ দিছে। বাদ দেওয়ার পরে এখানে কি পাইলো? মোট অথবা মোট মুনাফা অথবা মোট। এরপরে এটার সাথে যোগ করছে পরোক্ষ পরিচালন আয়, যেমন প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, হ্যাঁ, চালানি কারবারি মুনাফা, এগুলাকে পরোক্ষ আয় বলা হয়। এই পরোক্ষ আয় এগুলা যোগ করছে, এখান থেকে পরোক্ষ যে সমস্ত পরিচালন ব্যয় আছে এগুলা বাদ দিছে।
বাদ দেওয়ার পরে পরিচালন ক্ষতি হয়। এটার সাথে অপরিচালন আয় হয়, কিছু আয় আছে যে বিনিয়োগের সুদ, উত্তোলন সুদ, এগুলা যোগ করে, এবং অপরিচালনের কিছু ব্যয় আছে, এগুলা বাদ দেওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে নিট মুনাফা বা নিট ক্ষতি। নিট ক্ষতিটা আমরা কিভাবে বের করি? আমরা বের করবো লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে। এখন আমি এটা কেন দেখালাম? আমি দেখালাম যে ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাবে একটা ছকের ভিতরেও করা যায়, এবং আধুনিক হিসাব বিজ্ঞান এটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করেছে, এবং আধুনিক হিসাব বিজ্ঞানে এটার প্রচলনটাই বেশি। এই জন্য আপনি আপনার ঘাবড়ানোর কোনো অবকাশ নাই। আমরা যে সিস্টেমে করব, স্বাভাবিকভাবে সেটাকে সনাতন পদ্ধতি বলা হয়, বা এটাকে একটু ব্যাকডেট বলা হলেও এটা সহজ, তুলনামূলক সহজ। প্রথমে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করা, যার মাধ্যমে মোট আয় অথবা মোট ক্ষতি বের করা। এরপরে এই যে দেখেন, এরপরে কি করা? লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা। বুঝতে পেরেছেন? আমরা এইভাবেই দেখবো। তাহলে প্রথমে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করছি, বিশদ আয় বিবরণীটা ভুলে যান। আমরা প্রথমে কি করে তৈরি করছি? ক্রয় বিক্রয় হিসাব, যেটার মাধ্যমে মোট আয় খুঁজে পাবো। মোট আয় খুঁজে পাওয়ার পরে আমরা একটা লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করবো ওই ব্যবসা প্রতিষ্ঠানে। লাভ ক্ষতি হিসাবটা কিভাবে প্রস্তুত করতে হয়, এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে। ক্রয় বিক্রয় হিসাবের মাধ্যমে নির্ণীত মোট আয় হতে যাবতীয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা নিট আয়। তাহলে আমরা ক্রয় বিক্রয় হিসাব থেকে একটা মোট মোট আয় বের করলাম। সেই আয়টা আমরা লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পার্শ্বে, এই যে মোট আয়টা শুরুতেই বসাই দিব। দেখেন লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পার্শ্বে কি বসে? লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পার্শ্বে প্রথমে মোট আয় বসে। স্বাভাবিকভাবে এক কথায় যদি বলি যে প্রত্যক্ষ আয় বসে ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পার্শ্বে, প্রত্যক্ষ খরচ বসে ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পার্শ্বে, আর পরোক্ষ আয় বসে লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পার্শ্বে, আর পরোক্ষ খরচ বসে লাভ ক্ষতি হিসেবে ডেবিট পার্শ্বে। খেয়াল করছেন? এই যে এখানে যে আয়গুলা আছে, এগুলা কিন্তু এগুলা এগুলা পাওয়ার জন্য কেউ ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছে মূলত প্রত্যক্ষ আয় মানে বিক্রয়ের জন্য। এর পরেও কিছু আয় পরোক্ষ আয় হতে পারে, হিসাবে তো এগুলাকে আনতে হবে, তা নাহলে তো হিসাবে একুরেসি থাকবে না। যে কারণে এটাকে এখানে লাভ ক্ষতি হিসেবে আপনি এভাবে মনে রাখতে পারেন যে মোট আয়ের সাথে পরোক্ষ যে আয় আছে এগুলা যোগ হবে। ঠিক আছে? আর এখান থেকে পরোক্ষ যে খরচ আছে, যেমন বেতন, অফিস খরচ, অফিস ভাড়া, ভাড়াও কর, বিমা সালামি, ছাপাও মনিয়ারি, ডাকতার, এগুলা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যান্ডেটরি খরচ না। এগুলা পরোক্ষ খরচ, এগুলা অ্যাভয়েড করলেও আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি সেল ঠিকই করতে পারবেন। এই জন্য এদেরকে পরোক্ষ খরচ বলা হয়। তাহলে এই পরোক্ষ খরচ গুলা কোথায় আসবে? লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে। পরোক্ষ খরচ গুলা আসবে লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে। তাহলে এখানে প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ বা কাজে দিবে। প্রত্যক্ষ খরচ গুলা আসবে ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পার্শ্বে, প্রত্যক্ষ আয় আসবে ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পার্শ্বে, আর পরোক্ষ আয় আসবে লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পার্শ্বে, আর পরোক্ষ ব্যয় আসবে লাভ ক্ষতি হিসেবে ডেবিট পার্শ্বে। তাহলে যে পার্শ্বটা বেশি হবে এই পার্শ্বটা আগে আমরা এখানে বসাই দিব। যে গ্যাপটা সৃষ্টি হবে এই গ্যাপটা কি বলা হয়? নিট আয়। যদি ধরেন ক্রেডিট পার্শ্বে বেশি হইলো, হ্যাঁ, এখানে টোটাল যোগফলটা, এখানে এই ফিগারটা ধরেন বেশি, তাহলে এই ফিগারটা আমরা আগে বসাবো। বসানোর পরে এই ফিগারটাই আবার এখানে বসাবো। বসানোর পরে এখানে যে খরচগুলো আছে এগুলো যদি আমরা বাদ দিই, খরচের সমষ্টিটা আমরা যোগ দিলাম। যোগ দেওয়ার পরে এই ফিগারটা থেকে বাদ দিব যে ফিগারটা আমরা এখানে নিচে বসিয়েছি। হ্যাঁ, বাদ দেওয়ার পরে যে গ্যাপটা সৃষ্টি হবে, এই গ্যাপে যে টাকাটা থাকবে এই টাকাটার নামই হচ্ছে নিট আয়, অর্থাৎ যেটা আমরা মূলধনে নিয়ে যাব। এটা আবার ক্ষতি হতে পারে, নিট ক্ষতি হতে পারে। নিট ক্ষতি হইলে কিভাবে বুঝবো? এই ডেবিট পার্শ্বটা বেশি হবে, খরচের যে পার্শ্বটা এই পার্শ্বটা এখানে এই ফিগারটা বেশি হয়ে যাবে। এই ফিগারটা যদি বেশি হয়ে যায়, তখন দেখা গেছে এই ফিগারটাই দুইটা জায়গায় বসাবো। বসানোর পরে এখানে যে আয়ের ব্যাপার আছে এগুলা বাদ দেওয়ার পরে যে গ্যাপটা সৃষ্টি হবে এখানে, এটা নিট ক্ষতি নামে আসবে। নিট আয় যেরকম হতে পারে এরকম নিট ক্ষতিও, বা নিট ক্ষতি নিট ক্ষতি হতে পারে, এখানে নিট ক্ষতিটা বসবে। এই হলো ব্যাপার। তাহলে আমরা চূড়ান্ত হিসাব প্রস্তুত করতেছি। প্রথমে আপনাদেরকে কি প্রস্তুত করতে হয়? ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হয়। এরপরে আমাদের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতে হয়। ক্রয় বিক্রয় হিসাবের মাধ্যমে আমরা মোট আয় বের করি অথবা মোট ক্ষতি বের করি। লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে নিট আয় অথবা নিট ক্ষতি বের করি। তাহলে এই যে নিট আয় অথবা নিট ক্ষতি বের করলাম, এই নিট আয়ের উপরে আমাদেরকে প্রতি বছর ইনকাম ট্যাক্স দিতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা বের করার জন্য আমরা চূড়ান্ত হিসাব প্রস্তুত করি। এই নিট আয়ের উপরে ট্যাক্স ক্যালকুলেশন করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ট্যাক্স দিতে হয়। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছে। আর যদি নিট ক্ষতি হয় তাহলে তার তার ট্যাক্সই আসবে না। আচ্ছা, এরপরে আসেন আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসেবে
যে সর্বশেষ ধাপ বা উদ্বৃত্ত পত্র, উদ্বৃত্ত পত্রটা কেন প্রস্তুত করা হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পত্তি বা দায় আছে তার বিবরণী কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইলের সাথে আপনাকে সংযুক্ত করে দিতে হবে। যে ওই ব্যবসা প্রতিষ্ঠানটার অধীনে কি পরিমাণ সম্পদ অথবা কি পরিমাণ দায় আছে। এই সম্পদ আর দায়ের যে বিবরণী, এটা কি বলা হয় সহজ কথায়? উদ্ধৃত্ত পত্র। উদ্ধৃত্ত পত্র ইংরেজিটা হচ্ছে ব্যালেন্স শিট। খুব কমন একটা শব্দ। ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে। ব্যালেন্স শিট প্রস্তুতের মাধ্যমে আমরা দেখতে পারি একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ দায় রয়েছে। তো উদ্বৃত্ত পত্রে কোন কোন আইটেম বা এন্ট্রি বা দফাগুলো আসে, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানে আমি একটা নমুনা দিয়ে দিয়েছি। একটা উদ্বৃত্ত পত্রের দুইটা পার্শ্ব, একটা পার্শ্বে দায় ও মূলধন থাকে। এখানে ডেবিট ক্রেডিট শব্দটা নাই। দুইটা পার্শ্ব, একটা পার্শ্ব যেটা বাম পার্শ্বটাতে থাকবে দায় ও মূলধন, এল প্লাস ওই হিসাব সমীকরণের যে ব্যাপারটা। আর এটার ডান পার্শ্বটা থাকবে সম্পদ ও পরিসম্পদ, যেটাকে ইংরেজিতে অ্যাসেটস বা এ বলা হয়। তাহলে উদ্বৃত্ত পত্রের যে বাম পার্শ্ব, এখানে দায় ও মূলধন থাকবে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যে যা পাবে তার বিবরণী দেওয়া থাকবে দায় ও মূলধন পাশে। সম্পদ পাশে যত প্রকার সম্পদ আছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের নামগুলো দেওয়া থাকবে। তাহলে দায় ও মূলধন পাশে কি আছে দেখেন, প্রথমে মূলধন, মূলধনের সাথে নিটাই, নিটাই যোগ করে মূলধনটা তার বৃদ্ধি পেয়ে গেল। আর এখান থেকে মালিক যা তুলে নিয়ে গেছে সেটা উত্তোলন নামে এখানে বসছে, বাদ দিতে হবে। এই ফিগারটা এখানে টাকা করে বসছে। ব্যাংক জমা অতিরিক্ত মানে কি? ব্যাংকে ব্যাংক ওভারড্রাফট বলা হয়। ব্যাংকে সাধারণত কিছু ব্যবসায়ী আছে যাদেরকে ব্যাংক অনেক সময় বিভিন্ন মানে আর্জেন্ট নেসেসিটি হলে পরে ব্যাংক তাদেরকে জমা না থাকলেও টাকা দিয়ে দেয়। এটা ঋণ না। দেখা গেছে একটা চলতি হিসাব আছে একটা ভালো ব্যবসায়ীর, তার এই মুহূর্তে 1 লক্ষ টাকা দরকার, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, ব্যাংক তাকে দিয়ে দিবে। এটা কি ব্যাংক ওভারড্রাফট বলা হয়। এর বিনিময়ে হয়তো বা কিছু খরচ কেটে নেয়। তাহলে এটা কিন্তু এক ধরনের দায়। এই দায়টা কোথায় বসবে? উদ্বৃত্ত পত্রের দায় ও মূলধন পার্শ্বে, বাম পার্শ্বে। পদেয় বিল, যে টাকাটা, যে বিলের টাকাটা দিতে হবে, এটা একটা ধরনের দায়। তাহলে এটা এখানে দায় পার্শ্বে বসবে। এরপরে পাওনাদার, বন্ধকি ঋণ, সাধারণ সঞ্চিতি। দেখেন নামটা পড়ার সাথে সাথে আপনার এটা সেন্সিবিলিটিটা হয়তো বা ইয়া করবে, আপনাকে সাড়া দিবে যে এটা এক ধরনের দায়। ঋণ, অগ্রিম প্রাপ্ত আয়, মানে আগে আয়টা পেয়ে গেছেন কিন্তু সেবাটা দেন নাই, তাহলে এটাও এক ধরনের দায়। তাহলে এগুলা কোথায় বসবে? দায় ও মূলধন পার্শ্বে। তাহলে কোনটা কোন পাশে বসবে এটা কিন্তু আমার মুখস্থ, আপনাকেও মুখস্থ করতে হবে। এখানে কিন্তু বুঝার ব্যাপারটা তেমন নাই বললে আমার কাছে মনে হচ্ছে আর কি। তাহলে আপনি যদি মুখস্থ রাখতে পারেন যে পাওনাদার উদ্বৃত্ত পত্রের ক্রেডিট পাশে বসবে, তাহলে কিন্তু আপনি চূড়ান্ত হিসাব পারবেন বা উদ্বৃত্ত পত্রটা প্রস্তুত করতে পারবেন। আর সম্পদ ও পরিসম্পদ পাশে হাতে নগদ, এটা একটা সম্পদ। ব্যাংক জমা, বিনিয়োগ, প্রাপ্য বিল, বিবিধ দেনাদার, সমপরি মজুদ, খুচরা, যন্ত্রাংশ, মোটর গাড়ি, এখান থেকে যে অবচয়টা আছে সেটা বাদ যাবে। যন্ত্রপাতি অবচয়টা বাদ যাবে। দালান কোট অবচয়টা বাদ যাবে। জমি, তারপরে সুনাম, সুনাম থেকে অবলোপনটা বাদ যাবে। হ্যাঁ, এগুলা বসবে উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে। দুইটা পাশে আমরা যোগ করব, যোগ করার পরে যে ফিগারটা পাবো দুইটা পাশে কিন্তু সমান হবে। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে যে সমস্ত সম্পদ আছে এই সম্পদগুলোর মালিক হয় বাহিরের কোনো ব্যক্তি, তা না হলে ব্যবসা প্রতিষ্ঠানের যিনি এন্টারপ্রিনার আর উনি। তাহলে এই দুইজন, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দুইটা ব্যক্তি, দুইটা পক্ষ কিন্তু টাকা পাইতে পারে, মানে দুইজনের কাছে দায়ী থাকতে পারে। একটা হচ্ছে মালিকের কাছে অথবা বহির অন্য কোনো ব্যক্তির কাছে। তাহলে যে সমস্ত দায় আছে, সাধারণত দায় বলা হয় বহির দায় যেগুলো। আর মূলধন হচ্ছে মালিক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যা পাবে এটাকে মূলধন বা ওনার সিকিউরিটি বলা হয়। আর দায় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বাহিরের লোক যারা, যেমন ব্যাংক পাইতে পারে, বিভিন্ন পাওনাদার থাকতে পারে, ওরা পাইতে পারে, ওইগুলাকে দায় বলা হয়। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাসেটস যেটা আছে সেটার দাবিদার দুইজন, মালিক নিজে আর একটা হচ্ছে মালিক ছাড়া অন্য যারা পাবে। তাহলে অবশ্যই সম্পদের যে দাবিটা এটা এই দুইটা পক্ষের কাছে হতে পারে। এই জন্য সম্পদ সমান সমান দায় ও মূলধন হয়, এই দুইটা পাশের জন্য সমান হয়, মিলে। যদি না মিলে তাহলে বুঝতে হবে আপনার চূড়ান্ত হিসাবটা ঠিক হয়নি বা সঠিকভাবে প্রস্তুত হয়নি। এই হলো ব্যাপার। এ হচ্ছে চূড়ান্ত হিসাবে। এর মাধ্যমেই দেখেন আপনি আপনি একটা কোম্পানির ইউনিলিভার বাংলাদেশের উদ্ধৃত তথ্য যদি আপনি দেখেন, তাহলে এটা দেখে কিন্তু ওই ইউনিলিভার কোম্পানির আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা আপনি এট এ গ্ল্যান্স ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, ওনাদের যদি প্রচুর পরিমাণ দায় থাকে, এই যে এখানে প্রচুর লেখা আছে পাওনাদার 5,000 কোটি টাকা, তাহলে বুঝতে পারবেন যে ইউনিলিভারের অবস্থাটা খারাপ। ইউনিলিভারের ব্যাংকে জমা যদি থাকে, হ্যাঁ, স্বাভাবিকভাবে অনেক টাকা, তখন আপনি বুঝবেন যে এদের স্টেবিলিটি ভালো। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন।
ওদের যদি গাড়িটা মোটর গাড়ি আছে অনেক কয়েক হাজার কোটি টাকা, তখন বুঝবেন যে এদের গাড়ি আছে অনেকগুলা। তাহলে আপনি কিভাবে বুঝতেছেন যে ইউনিলিভারের মানে অবস্থাটা ভালো না খারাপ, সেটা ওই উদ্ধৃত পত্রের মাধ্যমে এট এ গ্লেন্স কিন্তু আপনি দেখে ফেলতে পারতেছেন। একটা ব্যাংকের বর্তমান অবস্থা কেমন সেটা আপনি কিভাবে চিহ্নিত করতে পারবেন? ওই ব্যাংকে যদি আপনি ইনভেস্ট করতে যান, তাহলে আপনি তার উদ্ধৃত পত্রটা যদি দেখেন, তাহলে কিন্তু এট এ গ্লেন্স বুঝে ফেলতে পারবেন। দেখা যাবে এখন যে রেড ক্রসের যে ব্যাংকগুলো আছে এগুলোর প্রচুর পরিমাণ মানে পাওনাদার আছে, পাওনাদারের ফিগারটা অনেক বেশি পাবেন। তাহলে আমরা কিন্তু এট এ গ্লেন্স এই উদ্ধৃত পত্রের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সামগ্রিক অবস্থাটা দেখে ফেলতে পারি, বা ওই প্রতিষ্ঠানে আপনি ইনভেস্ট করবেন কিনা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে এই জন্য প্রতি বছর বছর প্রত্যেক আর্থিক বছর শেষে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয় এই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য। হিসাব বিজ্ঞানের যে অত্যন্ত ইম্পর্টেন্ট ধাপ চূড়ান্ত হিসাবে, চূড়ান্ত হিসাবের তিনটা ধাপ রয়েছে। একটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, যেটার মাধ্যমে মোট আয় বের করা হয়। আরেকটা হচ্ছে লাভ ক্ষতি হিসাব, যেটার মাধ্যমে নিট আয় বের করা হয়, নিট আয়ের উপরে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। আর একটা ধাপ হচ্ছে উদ্ধৃত পত্র, যার মাধ্যমে সম্পদ ও দায়ের একটা এট এ গ্ল্যান্স ধারণা পাওয়া যায়। তাহলে চূড়ান্ত হিসাবটা শেষ, ওই ব্যবসা প্রতিষ্ঠানের ওভারঅল চালচিত্র আপনি ইনকাম ট্যাক্স ফাইলে দেখাই দিতে পারবেন। আপনার কাছে যদি এটাই জানা না থাকে যে মোটর গাড়ি কত, এটা আপনি কোথায় পাবেন? ওই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্ধৃত পত্র পাবেন, তাই না? তাহলে তো স্বাভাবিকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থাটা কেমন, এটা জানার জন্য অবশ্যই এই ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব আপনাকে জানতে হবে। আর এই ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থাটা কেমন এটা ইনকাম ট্যাক্স অফিস জানতে চাই। আর এই জানার জন্য আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আয় যদি থাকে কারো, ওই ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাবটা প্রস্তুত করে দিতে হয়। এটা হিসাব, এই চূড়ান্ত হিসাব প্রস্তুত করে দেওয়াটা ম্যান্ডাটরি। হিসাবটা হয়তো বা অনেকে শর্টকাটে করে ফেলে, হ্যাঁ, আমরা তো ওই দিকে যাচ্ছি না। আমরা দেখতেছি যে স্বাভাবিকভাবে নিয়মটা কি, ওই ওই ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রস্তুত করার এক্সাক্ট নিয়মটা কি, এটা আমরা ফলো করার চেষ্টা করব। চূড়ান্ত হিসাবের কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় আছে। দেখা গেছে এগুলা রেওয়া মিলে স্থান পায়নি বা বাদ পড়ে গেছে, কোনো কারণে হিসাবে লিপিবদ্ধ হয়নি, বা অ্যাকাউন্টেন্ট ঠিক সময় এগুলাকে আহ, এগুলার তথ্য জানেনি, সে লিপিবদ্ধ করতে পারেনি, এগুলা কি সমন্বয় বলা হয়। এই সমন্বয়গুলা যখন চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয় তখন আবার ইনক্লুড করে দিতে হবে, তা না হলে তো ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা তুলে ধরা যাবে না। এই সমন্বয় এখানে 10-12টা সমন্বয়, ইম্পর্টেন্ট সমন্বয় আমি দিয়ে দিয়েছি। প্রশ্ন যদি অনেক কঠিন করে তাহলে তো দেখা গেছে যে আহ, কঠিন কঠিন সমন্বয় আসবে। এই 12টার ভিতরেই আপনি পাবেন। এখানে কয়টা সমন্বয় আলোচনা করছি আমি? আহ, বিলম্বিত বিজ্ঞাপনে 12টা সমন্বয় সম্পর্কে আমি দু একটা কথা বলি। এগুলো কিন্তু হিসাবের নাম, এগুলো এই ট্রাম গুলা কিন্তু আপনাকে বুঝতে হবে, এগুলো আপনি বিভিন্ন জায়গায় পাবেন। সমাপনী মজুত পণ্য জিনিসটা কি? সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে একটা হিসাবকাল শেষে, অর্থাৎ 30 জুন তারিখে এসে অ্যাকাউন্টেন্ট দেখলো ওই ব্যবসা প্রতিষ্ঠানের কিছু পণ্য বিক্রয় হয়নি, এখন অবিকৃত রয়ে গেছে। জুলাইয়ের 1 তারিখ হয়তো বিক্রি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে 30 জুন তারিখে এসে কিছু পণ্য বিক্রি হয়নি, রয়ে গেছে, এগুলা কি সমাপনী মজুত পণ্য বলা হয়। এটা এখানে বলা আছে যে একটি হিসাবকাল শেষে যেসব পণ্য অবিক্রিত থেকে যায় সেগুলা কি সমাপনী মজুত পণ্য বলা হয়। অনেক সময় সমাপনী মজুত পণ্যের দুইটি মূল্য দেওয়া থাকে। চূড়ান্ত হিসেব প্রস্তুত করার সময় আপনি হয়তো বা সমন্বয় পেতে পারেন যে দুইটা মূল্য আছে। একটা মূল্য হচ্ছে ক্রয় মূল্য, ওই সমাপনী মজুত পণ্যটা আপনি কত টাকায় ক্রয় করছেন, আর একটা হচ্ছে আজকে এটার বাজার মূল্য কত, এই দুইটা মূল্যই দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে হিসাব বিজ্ঞানের একটা রক্ষণশীলতার নীতি আছে, এই নীতি অনুযায়ী ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম, সেটি সেই টাকাটা আপনার সমাপনী মজুত পণ্যের কা হিসেবে ধরে নিতে হবে। ক্রয় বিক্রয় হিসেবে সমমানী মজুত পণ্য ক্রেডিট পাশে বসে, তাহলে সমমানী মজুত পণ্যটা কোথায় যাবে? আপনি যখন ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করবেন, এই যে ক্রেডিট পাশে আমরা দেখে আসছিলাম, হ্যাঁ, ক্রয় বিক্রয় হিসেবে বিক্রয়ের নিচে, তাহলে ক্রেডিট পাশে পড়বে। আর অপর দিকে এটি ব্যবসায় চলতি সম্পদ বিধায় উদ্বৃত্ত পথে চলতি সম্পদ হিসেবে লিখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সমন্বয়ে 4-5টা এন্ট্রি থাকবে যদি চূড়ান্ত হিসাব আসে, মানে 4-5টা এরকম নাম থাকে, 12টার ভিতরে আপনি 4-5টা পাইতে পারেন। তাহলে এই সমন্বয়ে যে এন্ট্রি গুলা থাকবে এগুলা কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুত করার সময় আমরা যে তিনটা ধাপ অনুসরণ করব, ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব আর হচ্ছে উদ্বৃত্ত পত্র, এই তিনটা ধাপের যে কোনো দুইটার মধ্যে যাবে সমন্বয়ের দফাগুলা। আর রেওয়া মিলের দফাটা যে কোনো একটা জায়গায় যাবে, হয় ক্রয় বিক্রয় হিসেবে যাবে, না হলে লাভ ক্ষতি হিসেবে যাবে, তা না হলে উদ্বৃত্ত পত্রে যাবে। কিন্তু সমন্বয়ের এন্ট্রি গুলা কমপক্ষে দুইটা জায়গায় যাবে। তিনটা জায়গায় নর্মালি দুই একটা এন্ট্রি আছে যায়, বেশিরভাগই যায় না। আর একটা জায়গায় যাবে না, কমপক্ষে দুইটা জায়গায় যাবে, হয় ক্রয় বিক্রয় আর উদ্বৃত্ত পত্র যাবে, নয়তো বা লাভ ক্ষতি এবং উদ্বৃত্ত পত্র যাবে। ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি দুইটার যে কোনো একটা জায়গায় যাবে, আর একটা হচ্ছে অবশ্যই উদ্বৃত্ত পত্রে সমন্বয়ের এন্ট্রি গুলা যাবে।
তাহলে এখানে সমাপনী মজুত পণ্যটা একবার গেছে কোথায়, ক্রয় বিক্রি হিসেবে ক্রেডিট পার্শ্বে, আরেকবার যাবে কোথায়, এই যে ক্রয় বিক্রি হিসেবে ক্রেডিট পার্শ্বে গেছে একবার, আরেকবার উদ্ধৃত্ত পত্রের সম্পদ পাশে যাবে। দেখছেন? তাহলে আমি এই যে বললাম, বলার সাথে সাথে আপনারা জিনিসটা ধরে নেন যে সমাপনী মজুত পণ্য কোথায় যাবে, ক্রয় বিক্রি হিসেবে ক্রেডিট পার্শ্বে, আরেকটা হচ্ছে সম্পদ পার্শ্বে। এই দুইটা জায়গায় যাবে, আজীবন সে দুইটা জায়গায় যাচ্ছে। অতএব এই যে আপনি যদি মুখস্থ করে ফেলেন, তাহলে সমাপনী মজুত পণ্যের এন্ট্রিটা যদি আসে পরীক্ষায়, আপনি এই দুইটা জায়গাতেই ট্রিট করবেন। তো উদাহরণ দিলাম যে সমাপনী মজুত পণ্য 1 লক্ষ টাকা, যার বাজার মূল্য 90,000 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য কথাটা লিখে টাকার ফিগারটা লিখবেন 90,000 টাকা, কারণ যেটা কম সেটাকে লিখতে হয়। অবচয় জিনিসটা কি, ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পদের মূল্যের অবনতিকে অবচয় বলা হয়। একটা সম্পদ আপনি ব্যবহার করে যাচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবে দেখা যাবে কি যে ওই সম্পদ যে আপনি ব্যবহার করে যাচ্ছেন, এটার একটা ক্ষয় হয়। একটা বছর শেষে এসে যখন যেদিন আপনি এসে হিসাব করতেছেন, ওই দিন দেখা যাচ্ছে ওই সম্পত্তির আপনার আহ, যে যে পরিমাণ টাকা দিয়ে আপনি সম্পদটা ক্রয় করেছিলেন, আবার বিক্রয় করলে সে পরিমাণ টাকা বিক্রি করতে পারবেন না, ওইটার ক্ষয় হয়েছে, যে কোনো দাম কমে গেছে। হ্যাঁ, এটা কি অবশ্যই বলা হয়। লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে, এটা কোথায় বুঝবো অবশ্যই, এটা লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে। আরেকটা জায়গায় কোথায়, এটা সংশ্লিষ্ট যে সম্পত্তি, যেমন আসবাবপত্রে অবশ্যই যদি হয় 5%, তাহলে আসবাবপত্রে অবশ্যইটা একবার যাবে কোথায়, আপনার লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে যাবে, আরেকবার এই সম্পত্তি থেকে, আসবাবপত্র থেকে অবশ্যইটা বাদ দিয়ে দেখাইতে হবে। মানে দুইটা জায়গায় কিন্তু গেছে। অগ্রিম ব্যয় মানে এটা ব্যয় এখনো ঘটা ঘটে নাই, কিন্তু আপনি আগেই পরিশোধ করে দিচ্ছেন। তাহলে নির্দিষ্ট হিসাবকালে প্রদত্ত ব্যয়ের অতিরিক্ত অর্থ প্রদান করলে তা অগ্রিম ব্যয় বলে গণ্য হয়। এটা কোথায় যাবে, অগ্রিম ব্যয়কে লাভ ক্ষতি হিসেবে সংশ্লিষ্ট ব্যয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। আরেকবার যাবে উদ্বৃত্ত পথের সম্পদ পার্শ্বে। তাহলে দুইটা জায়গায় গেছে। অগ্রিম আয় মানে আয় হয়নি, এখনো সেবাটা আপনি প্রদান করেননি, কিন্তু আগে পেয়ে গেছেন। তাহলে এটা কোথায় যাবে, পরবর্তী হিসাবকালে অর্থ যদি চলমান হিসাবকালে পাওয়া যায়, তাহলে তাকে অগ্রিম আয় বলা হয়। এই অগ্রিম আয়টা লাভ ক্ষতি হিসেবে সংশ্লিষ্ট আয় থেকে বাদ দিতে হবে। আর উদ্বৃত্ত পথে দায় পাশে যাবে, যেহেতু এখনো সেবাটা প্রদান করেননি, তাহলে আপনার কাছে একটা দায় হয়ে রইলো, ব্যবসা প্রতিষ্ঠানটার কাছে দায় হয়ে রইলো। অগ্রিম বাড়ি ভাড়া পাওয়া গেল 5,000 টাকা, তাহলে বাড়ি ভাড়া এখনো কিন্তু সে থাকে নাই, বুঝতেছেন না? সামনের মাসের জন্য কিন্তু ভাড়া দিয়ে দিছে অগ্রিম, তাহলে এটা বা সামনের বছরের জন্য। তাহলে এই 5,000 টাকাটা দুইটা জায়গায় যাবে, একটা জায়গা হচ্ছে লাভ ক্ষতি হিসেবে ওই আয়, বাড়ি ভাড়া আয় থেকে বাদ যাবে, আর একবার দায় পাশে দিতে হবে। বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় মানে ব্যয় হয়ে গেছে কিন্তু আপনি টাকাটা এখনো দেননি, তাহলে এটা কোথায় যাবে, চলমান হিসাবকালে শেষে যদি দেখা যায় কোনো একটি ব্যয় পরিশোধ করা হয়নি, তবে তা বকেয়া ব্যয় হবে। এটি লাভ ক্ষতি হিসেবে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ হবে এবং উদ্ধৃত পত্রের দায়ের পাশে যাবে। তাহলে একবার কোথায় গেছে, সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ হচ্ছে, লাভ ক্ষতি হিসেবে যাবে যেটা, আরেকবার যাচ্ছে উদ্ধৃত পত্রের দায়ের পাশে। আশা করি এটা কোনো ক্যালকুলেশনের মাধ্যমে আপনাকে বের করতে হবে না, আপনাকে এটা মনে রাখতে হবে। আমার এটা মুখস্থ আছে যে বকেয়া ব্যয় দুইটা জায়গায় যা, একটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে লাভ ক্ষতি হিসেবে, হ্যাঁ, ব্যয়ের সাথে যোগ করে দিতে হয়, আর একটা হচ্ছে উদ্ভূত হতে দায়ের করে দিতে হয়। আপনাকেও মুখস্থ করতে হবে, তাহলে আপনি চূড়ান্ত হিসাব পারবেন। এরপরে আমরা আরেকটা দফা দেখি, ইম্পর্টেন্ট দফা, সেটা হচ্ছে প্রাপ্য আয়। প্রাপ্য আয় মানে কি, হিসাবকালে প্রাপ্য আয় হওয়া সত্ত্বেও তা নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া না গেলে তাকে প্রাপ্য আয় বলি। মানে আপনি একটা সেবা কাউকে দিয়ে দিছেন, সেবাটা হয়ে গেছে, আয়টা অর্জিত হয়ে গেছে, কিন্তু অর্থটা এখনো পাননি, এটাকে প্রাপ্য আয় বলে। এটা এক ধরনের সম্পদ, এটা দুইটা জায়গায় যাবে, লাভ ক্ষতি হিসেবে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ হবে, আরেকবার উদ্ধৃত করতে সম্পদ পাশে যাবে। খুব অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টস যদি আসে, তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। এগুলা ঘাবড়ায়েন না, হয়তো বা এগুলোর দুই চারটা আপনার মনে না থাকলেও সমস্যা নাই, তবে মনে রাখার চেষ্টা করবেন। এগুলা কিন্তু আপনি যখন একজন ট্যাক্স অ্যাডভাইজার বা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত হবেন, অথবা আপনি যদি কোনো ব্যক্তি ব্যবসার ফাইলও করতে যাবেন, তখন কিন্তু এই ট্রামগুলো আপনার অ্যাকাউন্টসে ইউজ করতে হবে বা ইউজ করার প্রয়োজন হতে পারে। বিনিয়োগের অনাদায়ী সুদ, এই প্রাপ্য আয় জিনিসটা কি দেখেন, বিনিয়োগের অনাদায়ী সুদ মানে আপনি বিনিয়োগ করছেন, কাউকে ধরেন 5 লক্ষ টাকা কর্জ দিচ্ছেন, আপনি তাকে বলছেন যে প্রতি মাসে মাসে আমাকে 5,000 টাকা দিবি।
কিন্তু সে দেয় নাই সারা বছরে। হ্যাঁ, 5 বরং 60,000 টাকা আপনি পান নাই, কিন্তু হয়ে গেছে, ওইটা অর্জিত হয়ে গেছে, পাওয়ার কথা আপনার, হয়তো বা সামনের বছর পাবেন। তাহলে এটা এক ধরনের প্রাপ্য আয়, এটা আপনার সম্পদ। তো যে কারণে দুইটা জায়গায় যাবে, একবার আয়ের সাথে যোগ হবে, আরেকবার সম্পদ রূপে যাবে। অনাদায়ী পাওনা কি? অনাদায়ী মানে, অনাদায়ী পাওনা এটা আরেকটা নাম, আমরা এর আগে পড়ে আসছি, এটা আরেকটা নাম হচ্ছে কুরিন। একটা পাওনা যেটা আপনি অনেক ধরনের চেষ্টা করার পরে নিশ্চিত হতে পারলেন যে এটা আপনি আর পাবেন না, এটা কি আপনি কুরিন বা অনাদায়ী পাওনা বলবেন। যে দেনাদার বা প্রাপ্য হিসেবে নিকট থেকে যে পরিমাণ অর্থ আদায় করা সম্ভব নয় তাকে অনাদায়ী পাওনা বলে। সমন্বয়ে অনাদায়ী পাওনা থাকলে তা লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে দিবেন, আরেকবার কোথায় দিবেন? উদ্বৃত্ত পদে দেনাদার থেকে অনাদায়ী পাওনার অংশটা বাদ দিবেন। তাহলে দুইটা জায়গায় গেছে। এটা কেমন হতে পারে? অনাদায়ী পাওনা ধার্য করা হলো 1,000 টাকা, তাহলে একবার লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে দিবেন, আরেকবার ওই দেনাদার আছে যেটা ওখান থেকে বাদ দিবেন। দেনাদার যদি 1,00,000 টাকা থাকে, এখান থেকে 1,000 টাকা বাদ দিয়ে 99,000 টাকা আপনি দেনাদার সম্পদ করে দিবেন। রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গায় অনাদায়ী পাওনা থাকলে বিশদ বিবরণীতে দুইটি একসাথে যোগ করে দেখাতে হবে। রেওয়া মিলে অনাদায়ী পাওনা আছে, আবার ধরেন সমন্বয়ে অনাদায়ী পাওনা আছে, তাহলে দুইটা যোগ করে একসাথে লাভ ক্ষতি হিসেবে দেখাবে। অনাদায়ী পাওনার সঞ্চিতি জিনিসটা কি? এটা অনেক সচেতন ব্যবসায়ী যারা তারা করে যে আমার কিছু টাকা মাইর যাইতে পারে, এই চিন্তা করে আমি অল্প অল্প করে কিছু টাকা জমায় রাখলাম ব্যাকআপ দেওয়ার জন্য, এটাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। অনাদায়ী পাওনা হতে সৃষ্ট সম্ভাব্য ক্ষতি মোকাবেলা করার জন্য, এই ক্ষতিটা মোকাবেলা করার জন্য মুনাফার একটি অংশ অনাদায়ী পাওনা বা কুরিন বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসেবে তুলে রাখা হয়। তাহলে অনাদায়ী পাওনা অথবা কুরিন অথবা সন্দেহজনক পাওনা সঞ্চিতি একই কথা। মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, সন্দেহজনক পাওনা সঞ্চিতি একই কথা। একে লাভ ক্ষতি হিসেবে ডেবিট পার্শ্বে আপনি একবার বসাবেন, আরেকবার সংশ্লিষ্ট চলতি সম্পদ থেকে বাদ দিবেন, মানে দেনাদার থেকে বাদ যাবে, কারণ দেনাদারের এগেনিস্টেই কি হয়? অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রিয়েট হয়। তাহলে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরা হলো, এটা এরকম ভাবে লেখা থাকবে সমন্বয়ে। সমন্বয়ে অনাদায়ী পাওনা থাকলে তা প্রথমে দেনাদার থেকে বাদ দিতে হবে, তারপর সেই টাকার উপর সঞ্চিতি ধরতে হবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে নেয়, ব্যবসা তো একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, তাহলে মালিক উত্তোলন করে নিচ্ছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের একটা খরচ এটা। তাহলে মালিক যে কোনো প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করতে পারে। পণ্য উত্তোলন সাধারণত সমন্বয়ে থাকে, যদি সমন্বয়ে পণ্য উত্তোলন থাকে এই ক্ষেত্রে ক্রয় থেকে পণ্য উত্তোলন বাদ দিয়ে দেখাতে হবে, কারণ যে পরিমাণ ক্রয় করছেন এখান থেকে তো মালিক কিছু নিয়ে নিছে, আপনি তো বিক্রি করতে পারবেন না ওগুলা, তাহলে ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। আর উদ্বৃত্ত পত্রের নগদ উত্তোলনের সাথে যোগ করে মূলধন থেকে বাদ দিতে হবে, এটা দায় পাশে স্বাভাবিকভাবে বসে। যেমন কারবার হতে মালিকের ছেলের স্কুলের বেতন পরিশোধ করা হলো 1,000 টাকা, তাহলে এটা একবার যাবে কোথায়? ক্রয় থেকে। এটা টাকা বাদ দিছে, তাই না? টাকা, টাকা উত্তোলন করে নিছে, অসুবিধা নেই, টাকা উত্তোলন করেও নিতে পারে। পণ্য উত্তোলন করে যদি নেই, তাহলে এটা ক্রয় থেকে একবার বাদ দিতে হবে, আরেকবার সেটা বাদ দিতে হবে কোথায়? উত্তোলনের সাথে যোগ করে মূলধন থেকে বাদ দিতে হবে। এখানে বলছে কারবার হতে মালিকের ছেলের স্কুলের বেতন পরিশোধ করা হলো, তাহলে তো উদাহরণটা বর্ণনার সাথে মিলল না। এখানে এই কারবার হতে মালিকের ছেলের স্কুল বেতন পরিশোধ করা হলো, এটা সমন্বয়ে থাকবে না। এখানে সমন্বয়ে সাধারণত পণ্য উত্তোলনটা থাকে। তাহলে কারবার হতে মালিক পণ্য উত্তোলন করলো, কারবার হতে সেল স্কুলের বেতন যদি থাকে ওটা সরাসরি উত্তোলন হিসেবে রেওয়া মিলের ভিতরেই থাকবে। হম। আর সমন্বয়ে থাকবে কোনটা? যেহেতু আমরা সমন্বয় আলোচনা করতেছি, তাহলে পণ্যের কথা বলা থাকবে। তাহলে এই পণ্যের যে ফিগারটা থাকবে 1,000 টাকা, এই 1,000 টাকা বাদ দিতে হবে কোত্থেকে? একবার ক্রয় বিক্রয় হিসেবে ক্রয় থেকে বাদ দিতে হবে, আরেকবার এটা উত্তোলনের সাথে যোগ হবে, যোগ করে মূলধন থেকে বাদ দিতে হবে। মূলধনের সুদ দেখেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যে পরিমাণ অর্থ দেয় তাকে মূলধন বলে। মূলধন কাকে বলে? এটা ব্রিফ কোশ্চেন আসতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যে পরিমাণ অর্থ দেয় তাকে মূলধন বলে। আমরা জানি ব্যবসায়ীর মালিক সত্ত্ব এবং কারবারের সত্ত্ব সম্পূর্ণ আলাদা। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা এখানে দেখতেছি। হুম। দেখেন, আমরা জানি ব্যবসায়ীর মালিকের সত্ত্ব এবং কারবারের সত্ত্ব সম্পূর্ণ আলাদা, তাই মূলধনকে ব্যবসার দায় হিসেবে ধরা হয়। তাহলে ব্যবসার জন্য মূলধনটা, মালিক যে টাকাটা দিল এটা হলো এক ধরনের দায়। আর মূলধনের উপর কখনো কখনো সুদ দেওয়ার প্রয়োজন হয়। এরকম হতে পারে একটা পার্টনারশিপ বিজনেস, 3 জন ব্যবসাটা দাঁড় করিয়েছে, এক একজন 5 লক্ষ করে মূলধন দিল। হ্যাঁ, হুট করে আবার 5 লক্ষ টাকার প্রয়োজন হলো, 3 জনের থেকে নেওয়ার কথা কিন্তু 2 জনের কাছে নাই, একজনের কাছে আছে। তো সে বললো যে ঠিক আছে আমি এই বাড়তি মূলধনটা দিচ্ছি, কিন্তু আমাকে একটা সুদ দিতে হবে। তাহলে এটা কিন্তু কারবারের জন্য একটা খরচ, তাই না? তাহলে এটা লাভ ক্ষতি হিসেবে মূলধনের সুদ ব্যয় হিসেবে ডেবিট পাশে বসবে, আর হচ্ছে উদ্বৃত্ত পত্রে মূলধনের সাথে যোগ করে দেখানো হয়। যেমন মূলধনের উপর 5% সুদ ধার্য করা হলো।
দুইটা জায়গায় কিন্তু গেল। দুইটা জায়গা কোথায় কোথায় যাবে, হয় ক্রয় বিক্রয় অথবা লাভ ক্ষতিতে, আরেকবার অবশ্যই উদ্বৃত্ত পত্রে যাবে, যে কোনো সমন্বয়ের অঙ্ক এন্ট্রি। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদটা কোথায় যাবে দেখেন, মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ অর্থ গ্রহণ করে তাকে উত্তোলন বলে। অনেক সময় কারবার মালিকের নিকট থেকে এই উত্তোলনের উপর নির্দিষ্ট হারে সুদ আদায় করে। হ্যাঁ, মালিক উত্তোলন করে নিল, কিন্তু আবার যখন ফেরত দিল তখন কিছু টাকা অতিরিক্ত বাড়তি কিছু টাকা দিয়ে দিল ব্যবসা প্রতিষ্ঠানকে। ওর হতে পারে তিনজন পার্টনার, তাহলে কারো 5 লক্ষ টাকা হুট করে দরকার, সেই ব্যবসা থেকে তুলে নিল। হ্যাঁ, 1 মাস পরে দিল, সাথে আরো 5,000 টাকা অতিরিক্ত দিয়ে দিল, যে আমি মূলধন নিলাম, উত্তোলন করছিলাম, এখানে আবার ফেরত দিয়ে দিলাম, কিছু টাকা সুদও দিলাম। তাহলে এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয়। তাহলে এটা কোথায় যাবে, এই উত্তোলনের সুদ লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পাশে যাবে, যেহেতু এটা একটা পরোক্ষ আয়, তাই না? এবং উদ্বৃত্ত পত্রে মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে। উদাহরণ, উত্তোলনের উপর 5% সুদ ধার্য করা হলো, সমন্বয়ে এইভাবে লেখা থাকবে লাইনটা। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন মানে কি, মাঝে মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান কিছু হাতে খরচ করে, যেগুলোকে আপাত দৃষ্টিতে মুনাফা জাতীয় অথবা 1 বছরের জন্য মনে হলেও এর সুযোগ সুবিধা একাধিক বছর পর্যন্ত পাওয়া যায়। বিলম্বিত বিজ্ঞাপন এমন একটি খরচ, এটা একটা খরচ, কিন্তু দেখা গেছে আপনি এই 1 বছর 20,000 টাকা বিজ্ঞাপন দিচ্ছেন। তাহলে এই বিজ্ঞাপনটা দিচ্ছেন, আপনি আজকে দিচ্ছেন, একদিনে 20,000 টাকা খরচ করে ফেলছেন। এখন এটা চিন্তা করা হলো যে এটা রেশ কিন্তু অনেকদিন থাকবে, 2-3 বছর থাকবে। তাহলে আপনি এই খরচটা 3 বছর, 3 বছর আপনি দেখাইলেন, যে প্রথম বছর যে আপনি 3 বছরের জন্য ধরেন 30,000 টাকা বিজ্ঞাপন খরচ ব্যয় করলেন, আজকে একদিনেই 30,000 টাকা খরচ করে ফেলছেন। তাহলে আপনি চিন্তা করেন, এক এক বছরেই যদি আমি 30,000 টাকা বিজ্ঞাপন খরচ দেখায় ফেলি, তাহলে তো আমার লাভ বের করা কঠিন হয়ে যাবে। তাহলে আমি এই বছর 10,000 টাকা বিজ্ঞাপন খরচ দেখাই, আর 20,000 টাকা এই খরচটা আমি রেখে দিলাম, সামনের বছর দেখাবো, এর পরের বছর দেখাবো, 2 বছর 10,000 10,000 20,000 দেখাবো। যে সামনের বছর যে খরচটা আপনি দেখাবেন, এটাকে বিলম্বিত বিজ্ঞাপন বলা হয়। তাহলে এটা কোথায় যাবে, এক্ষেত্রে বিজ্ঞাপন খরচকে একটি নির্দিষ্ট সময় অবলোপন করার নির্দেশনা দেওয়া থাকে। লাভ ক্ষতি হিসেবে অবলোপন কত অর্থ ডেবিট পাশে, মানে এই বছরে যতটুকু খরচ আপনি দেখাবেন এটা লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে যাবে। আর উদ্বৃত্ত পত্রে বিলম্বিত অংশ নামে যে 20,000 টাকা রেখে দিলেন, এটা সম্পদ পাশে যাবে। এটা এটা যদিও বাস্তবিক অর্থে আপনি এটা বাস্তব সম্পদ না, এটাকে অলীক সম্পদ বলা হয়, কিন্তু এটাও কিন্তু এক ধরনের সম্পদ। কারণ এটা সামনের বছর এটাকে আপনি খরচ হিসেবে দেখাইতে পারেন। কারণ আজকে বিজ্ঞাপন দিলেন, 30,000 টাকা বিজ্ঞাপন খরচ করে বিজ্ঞাপন দিলেন, এটা রেশ কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে। হুম, এই হলো ব্যাপার। বিজ্ঞাপন খরচের 2/5 পঞ্চমাংশ বিলম্বিত করা হয়েছে, রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 10,000 টাকা। তাহলে 2/5 মানে কি, 5/2 ভাগ এই বছরে খরচ দেখানো হবে, আর 3 ভাগ বিলম্বিত করে রাখা হবে। তাহলে মানে 6,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন। খেয়াল করছেন, এটা যেটা সম্পদ পাশে দেখাইতে হবে। যাই হোক, আগামী ক্লাসে আমরা এই সমন্বয়ের ফ্যাক্টস সহ চূড়ান্ত হিসাবের বাস্তব ফ্যাক্টস দিব, ওখানে সমাধান দিব। আপনারা এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এগুলো একটু বাসায় পড়বেন। চূড়ান্ত হিসেবে যে ধাপ এবং সমন্বয়ের এন্ট্রি গুলো আছে, এগুলা বারবার রিডিং করবেন, বেশ কয়েকবার রিডিং পড়লে এগুলা কিন্তু আত্মস্থ হবে। আত্মস্থ হলে পরে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আর এখানে যে দুইটা রেওয়ামিল করে করানো হয়েছে, এই রেওয়ামিল গুলো একটু আপনারা কাগজে কলমে হাতে কলমে আপনারা সলভ করার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হিসাব বিজ্ঞানের এন্ট্রি বা দফা ঘুরে ফিরে বারবার বেতন ও মজুরি, অফিস ভাড়া, আসবাবপত্র বিভিন্ন নামে ক্রয় বিক্রয়, এই নামে ঘুরে ফিরে আসবে। এদের সংখ্যাটা 1 থেকে 150 বেশি না, নতুন দফা আপনি পাবেন না। আমরা যেগুলা প্র্যাকটিস করতেছি, এই দফাগুলো যদি আপনি মুখস্থ করেন, যে কোনটা কোন দিকে যা, কোনটা ডেবিট পাশে যা, কোনটা ক্রেডিট পাশে যা, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা সম্পদ, এগুলো যদি আপনি পড়তে থাকেন, আলাদা করতে থাকেন, তাহলে একটা সময় আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই হলো ব্যাপার। যাই হোক, আমাদের আজকে আলোচনার ব্যাপার এতটুকুই ছিল। আমাদের হিসাব বিজ্ঞানের ভাবছিলাম আমি 2টা ক্লাসে শেষ করে দিব, 2টা ক্লাসে শেষ করা সম্ভব হচ্ছে না। গত ক্লাস একটা নিয়েছি হিসাব বিজ্ঞানের উপর, আজকে একটা 2টা, আর একটা 19 নাম্বার যে ক্লাসটা হবে আমাদের, 19 নাম্বার লেকচারটা, ওইটাও হিসাব বিজ্ঞানের উপরেই থাকবে। তাহলে আগামী ক্লাসে আমরা চূড়ান্ত হিসাব সমাধান দেখবো, ফ্যাক্টস দেখবো, ওখানে আরো কিছু কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি যতটুকু আলোচনা করেছি এটা আপনাদের মোটামুটি একটা নলেজ ক্রিয়েট হয়েছে। এই ব্যাপারটার উপরে রাতারাতি তো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন না, যদি একদম এর আগে চূড়ান্ত হিসাব না করে থাকেন। যারা করছেন এরা অনেকদিন আগে হয়তো বা করে থাকতে পারেন। আপনাদের বিষয়টা এখন একটু ক্লিয়ার হবে। তো এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর অঙ্কের ক্ষেত্রে তো এর বিকল্প নাই, এটা তো আপনারা জানেনই। যাই হোক, আমি এখন
শেয়ারটা স্টপ করে দিচ্ছি, আপনাদের কিছু কোয়েশ্চেন নিব। সবাইকে আনমিউট করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন হলে আপনারা বলতে পারেন, হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের যাকে বলবো সে প্রশ্ন করবেন। যাই হোক, আমাকে শোনা যাচ্ছে কি? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে জি পারেন। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার একটা প্রশ্ন করতাম স্যার। জি জি বলেন। আহ, স্যার এই যে মূলধনের যে সুদ, মূলধনের সুদ যেমন মূলধনের উপর 5% সুদ ধার্য করা হলো, সে সরি সরি যে উত্তোলন, মানে উত্তোলন যে 5% সুদ ধার্য করে, ধরেন যে তার উত্তোলন আছে 1 লাখ টাকা। এখন যখন হলো যে আমি হলো 5% সুদ হলে হলো যে ধরেন যে 5,000 টাকা আমি হলো যে লাভ ক্ষতি হিসাবে দিলাম। হুম। আর বাকি এখন যখন আমি যখন উদ্বৃত্তিপত্রে যাব, উদ্বৃত্তিপত্রে হ্যাঁ। তখন উত্তোলন ওনার যে ক্যাপিটাল যেটা থাকলো, হুম। 10 লাখ টাকার ক্যাপিটালের মধ্যে 1 লাখ টাকা উত্তোলন করলো, ধরেন যে 9 লাখ টাকা। এখন হ্যাঁ, ওই যে উত্তোলনের যে সুদটা, এই সুদটাও কি এখান থেকে তখন বাদ যাবে উত্তোলন আসলে? আপনার, দেখেন উত্তোলন হচ্ছে একটা খরচ, এটার এগেইনস্টে যখন স্বাভাবিকভাবে সুদ পাওয়া যায়, এটা তো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়। একবার আপনি এটা লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পাশে দিলেন, রাইট? হ্যাঁ, দিলাম, জি। আচ্ছা, আরেকবার সেটা মূলধন। স্বাভাবিকভাবে তো হুম, ব্যবসা প্রতিষ্ঠানে আলটিমেটলি উত্তোলনের সুদ পাইলে কি হয়, ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন বেড়ে যায়। হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা মূলধনের সাথে যোগ হবে, আচ্ছা সরাসরি ভাবেও যোগ করে দিতে পারেন, আচ্ছা, এটা সরাসরি ভাবে যোগ তাহলে করে দিতে পারেন। উত্তোলনের সুদটা তাহলে মূলধনের সাথে যোগ হবে, যেহেতু এটা মূলধনের যে ব্যবসায়ের যেহেতু আয় হয়েছে আর কি। হ্যাঁ, মূলধনটাকে কি করে দিচ্ছে, এটা গ্রেস করে দিচ্ছে, বৃদ্ধি করে দিচ্ছে, রাইট? জি 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 জি। উত্তোলনে শুনেন, উত্তোলনের সুদ যদি রেওয়া মিলের ভিতরে থাকে তাহলে তো এটা একবারেই যাবে লাভ হুম ক্ষতি হিসেবে। এখন আমরা যে হুম। এন্ট্রিটা আলোচনা করছি সেটা হচ্ছে যে সমন্বয়ে যদি উত্তোলনের সুদ থাকে তাহলে দুইটা জায়গায় যাবে। তাহলে একবার লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পাশে দেখাইতে হবে, আবার এটার ইফেক্টটা মূলধনেও নিয়ে আসতে হবে। মূলধনে বুঝতে এটা হলো পেরেছেন? যে যোগ হবে আর কি। রাইট রাইট, আলটিমেটলি এটা মূলধনের সাথে যোগ হবে, কারণ এটা যোগ হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনটাকে গ্রেস করে দিচ্ছে। ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। জি, শাওন ভাই, আপনি মনে হয় কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন। হ্যালো। জি, আসসালামু হ্যাঁ আলাইকুম শাওন স্যার। ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি কোশ্চেন করতে চাচ্ছি একটু জি। ওই রেওয়া মিলের ওই সেকশন থেকে আর কি। আচ্ছা আচ্ছা। এটা হলো, যদি এটা লজ্জার বিষয়, আমি বিবিএমবিএ করছি, আমি অ্যাকাউন্টিং এর উপরে, তারপরে প্রশ্নটা, যেহেতু আমি এই সেক্টরে চাকরি করি না এখন আর কি, অন্য একটা সেক্টরে করি। জি তো জি এখন জি। এটা হচ্ছে যে আপনি এটা লিখছেন যে যে সকল এন্ট্রি রেওয়া মিলে আসে না, হ্যাঁ হ্যাঁ। এখানে যে 12টার মতো দিচ্ছেন আপনি। তার মধ্যে ধরেন কোনটা যে আমি হলো? আমি যদি বলি প্রাপ্য হিসাব, হ্যাঁ, এই যে প্রদেয় হিসাব, সম্ভাব্য আয় দায়, সম্ভাব্য হ্যাঁ হ্যাঁ। সম্পদ, এই জিনিসগুলো কেন আসবে না রেওয়া মিলে? এটা স্যার আচ্ছা, আমি। এখানে এখানে একটা জিনিস আগে শুরুতে আমি বলিনি, প্রাপ্য হিসাব আসবে না এটা কিন্তু বলা হয় নাই, প্রারম্ভিক প্রাপ্য হিসাব বলা হয়েছে, খেয়াল করছেন? আপনি এক্সাক্ট নামটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, প্রারম্ভিক শব্দটা থাকতে হবে। যেমন হাতে নগদ, হাতে নগদ তো আসে, আসে কিনা রেওয়া মিলে? হাতে নগদ আসে, জি 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 জি। কিন্তু আমি বলছি যে প্রারম্ভিক হাতে নগদ যদি থাকে তাহলে আসবে না। আচ্ছা, এখন এখানে ইফেক্টটা কি হলো দেখেন। আপনি রেওয়া মিলটা প্রস্তুত করতেছেন কত তারিখে? 30শে জুন, কোনো একটা ক্লোজিং ডেতে, রাইট? জি জি জি। আচ্ছা, এখন প্রারম্ভিক হাতে নগদ বলতে জিনিসটা কি বোঝানো হচ্ছে? প্রারম্ভিক হাতে নগদ মানে এটা একটা দফা বা এন্ট্রি, যে নামটা একদম ওই গত বছরের যে হাতে নগদটা ছিল, ওইটা পয়লা হ্যাঁ। জুলাই তারিখে এসে কোনো কারণে যে ক্লার্ক আছে তার হয়তোবা বিজনেস নেসেসিটির কারণেই প্রারম্ভিক তহবিলটা কত এটাকে তাকে লিপিবদ্ধ করার প্রয়োজন হয়েছে। জি জি এখন জি। এই প্রারম্ভিক হাতে নগদটা, এখন দেখেন সারা বছর জুড়ে তো আপনি ক্রয় করলেন বিক্রয় করলেন, এতে হাতে নগদ তো আপস ডাউন হয়েছে, হয়েছে কিনা? এটা প্রারম্ভিক থাকে না আর কি। রাইট রাইট, প্রারম্ভিক থাকে না, রাইট, এটা প্রারম্ভিক থাকে হুম। না, এটা সরাসরি ভাবে আপনার এটা এটা কিন্তু আপনার লেনদেন, লেনদেন যিনি অ্যাকাউন্টেন্ট লিপিবদ্ধ করেন উনি এটার একটা খতিয়ানে খতিয়ানে হুম। হাতে নগদ নামে একটা হিসাব আছে, ওই হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত করেন, ওইটাকে স্কিপ করার সুযোগ নাই, কোনো কারণে এটা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ যে হুম। এন্ট্রি গুলা আমি বলছি, এটা সমন্বয়ের ব্যাপার, সমন্বয়ের ব্যাপার, এই সমন্বয়ের ব্যাপার গুলা রেওয়া মিলে আসতেছে না। এটা কেন আসতেছে না? কারণ ব্যবসা প্রতিষ্ঠানের তো কিছু লেনদেন আছে যেগুলো অবশ্যই ঘটে, এগুলা তো একজন ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট বাদ দিতে পারে না, ভুলে এগুলা বাদ পড়ে যেতে পারে না, পারে কি? না স্যার।
বাদ পড়ে যেতে পারে না। যে হাতে নগদ এরকম একটা ইম্পর্টেন্ট হিসাব, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ইম্পর্টেন্ট হিসাব আছে যেগুলোর হিসাব অবশ্যই থাকে, যেগুলোর খতিয়ান থাকে। তো খতিয়ানে তো আলটিমেটলি বারবার বারবার রিপিটেশন হওয়ার কারণে লেনদেনের খতিয়ানে একটা জের তৈরি হয়ে যায় হাতে নগদের, যে জেরটা আলটিমেটলি ওই ব্যবসা প্রতিষ্ঠানের আছে। এই জন্য প্রারম্ভিক হাতে নগদ যে জেরটা শুরু থেকে শুরু করছিল ওইটা কিন্তু থাকে না। বুঝতে পেরেছেন আচ্ছা, বিষয়টা? জি জি এই জি জন্য জি এটা এটা স্যারেরা কনফিউজ করে দেওয়ার জন্য কোশ্চেনে দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু এটা আপনি আনসারে বা এটা রেওয়ামিলে স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত করা যাবে না। এটাকে বিব্রত আর করার এই জন্য যে এই দুই একটা টার্ম ব্যবহার করা হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে স্যার, এখানে যে সমাপনী মজুত পণ্য যেটা, এটাও আসবে না, এটাও বলছেন আপনি। হ্যাঁ, 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 এটা না সমাপনী আসার কারণ মজুত পণ্য আসবে মানে না। আপনি যখন এটা বোঝাচ্ছিলেন তখন হলো নেট ফ্রিকোয়েন্সি প্রবলেম করছিল, আমি এই 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 জায়গাটা স্কিপ করছি। সমাপনী আচ্ছা, মজুত পণ্য আর কি, এটাও না আসার কারণ কি? আচ্ছা, এটা না আসার কারণটা কি বলি। সমাপনী মজুত মানে হচ্ছে আপনি রেওয়ামিলটা প্রস্তুত করতেছেন কবে, 30শে জুন কোনো একটা মানে ইয়ারে, ওই জি তারিখে জি। এসে যখন আপনি রেওয়া মিলটা প্রস্তুত খেয়াল করেন, আপনি কিন্তু মানে ফ্রিকুয়েন্টলি পণ্য ক্রয় করতেছেন আবার বিক্রয় করতেছেন, ক্রয় করতেছেন আবার বিক্রয় করতেছেন। তাহলে সমাপনী মজুত পণ্য কত টাকা, এটা এটা তো আপনি নির্ধারণ করবেন 30শে জুন, যে তারিখে যে সময়টাতে বসে আইসা আপনি রেওয়া মিলটা প্রস্তুত করতেছেন, ওই দিন ওই মুহূর্তে কত টাকা অবিকৃত আছে। এরকম হতে পারে আপনি যখন রেওয়া মিলটা প্রস্তুত করতে বসছেন এর আগ মুহূর্তে 5,000 টাকার মাল বিক্রি হয়ে গেছে। বুঝতেছেন? জি জি জি। তাহলে সমাপনী মজুদ নামে স্বাভাবিকভাবে খতিয়ানে হিসাব সংরক্ষিত হয় না। ওইটা একটা সাময়িকভাবে 30শে জুন তারিখে যেই মুহূর্তে আপনি রেওয়া মিলটা প্রস্তুত করতেছে ওই মুহূর্তে এসে একটা ট্রাম ব্যবহার করা হয়। বুঝতে খতিয়ানে পারছি। যেগুলার নাম হিসাবভুক্ত করা হয় না, যেগুলার জের টানা হয় না, হ্যাঁ, এইগুলা তো স্বাভাবিকভাবে রেওয়া মিলে আসবে না। কারণ রেয়ার মিলটা হচ্ছে খতিয়ানের যে হিসাবগুলা নির্ধারিত করা হয়েছে, শ্রেণীবিন্যাস করা হয়েছে, এগুলার একটা মানে বিবরণী। রেয়ার মিল কোনো হিসাব নয়, খতিয়ানের হিসাবের একটা বিবরণী। খতিয়ানের যেগুলার নামে হিসাব রাখা হয়েছে, যেমন ক্রয় হিসাব, একটা ব্যবসা প্রতিষ্ঠানে সারা বছর জুড়ে ক্রয় হচ্ছে, তার জন্য ক্রয় হিসাব সংরক্ষণ করা হয়, মানে যেটাকে লেজার বলা হয় খতিয়ান। বিক্রয় হিসাব, হ্যাঁ, এরকম হতে পারে আপনার বিভিন্ন নামে আসতে পারে, কিন্তু ওখানে কিন্তু সমাপনী মজুদ হিসাব নামে কোনো হিসাব খতিয়ানে সংরক্ষণ করা হয় না। বুঝতে জি পেরেছেন? জি এই জন্য জি এটা রেওয়া জি। মিলে আসে না। বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আনোয়ার হোসেন ভাই, আপনি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন বোধহয়, বলেন। জি ভাই, মানে একটা সাধারণ কোশ্চেন, মজুরি ও বেতন তো আমরা এই ক্রয় বিক্রয় হিসাবে নিয়ে আসতেছি, আর যদি বেতন ও মজুরি থাকে তাহলে কিভাবে ক্রিয়া করব? আচ্ছা, এটা আমি বলি। এটাকে এমফাসিস করা হয় মজুরি আর বেতন এই দুইটা ওয়ার্ড দ্বারা। এমফাসাইজ মানে কি, জি এখন জি জি আমরা এটা তো স্বাভাবিক সেন্সে জানি ক্রয় বিক্রয় হিসেবে প্রত্যক্ষ খরচ আসে। প্রত্যক্ষ মানে কি, যে খরচগুলো না করলে ওই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। ওইগুলাকে প্রত্যক্ষ খরচ হ্যাঁ বলে। তাহলে হ্যাঁ, মজুরি শব্দটা মনে হয় যে প্রোডাক্টের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য মজুরি জড়িত। শব্দটা যদি আগে থাকে, মজুরি ও জি। বেতন, তাহলে এটাকে স্বাভাবিক সেন্সে আমরা ক্রয় বিক্রয় হিসেবে নিই। এটাকে চিন্তা করি যে হ্যাঁ। এটা মজুরি শব্দটাকে এমফাসিস করা হয়েছে। আর জি বেতন ও জি। মজুরি শব্দটা যদি থাকে তাহলে এখানে বোঝা যায় যে বেতন শব্দটাকে এমফাসিস করা হয়েছে, মজুরি শব্দটাকে কম অগ্রাধিকার। গুরুত্ব দেওয়া হয়েছে। এটাকে লাভ জি। ক্ষতি হিসেবে দেখানো হয়। লাভ এই করতে, হচ্ছে পার্থক্য। এটাই। এটা যদিও দুইটা একই শব্দ, কিন্তু ওই যে আগে পরের কারণে একটা ক্রয় বিক্রয়, একটা লাভ লোকসানে যাবে। রাইট, রাইট, রাইট। ওয়ার্ডের আচ্ছা, উপর ঠিক এমফাসিস আছে। করা হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। মাইনুল হাসান ভাই, আপনি কোশ্চেন করতে চাচ্ছেন বোধহয়, কোশ্চেন করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ। আসসালাম, অনেকদিন পরে আপনার কোশ্চেন পাচ্ছি, কি ব্যাপার, আপনি ক্লাস করতেছেন না রেগুলার? না, করি স্যার, করি স্যার, করি স্যার। আচ্ছা, আপনি আচ্ছা, ঠিক। খুব ভালো বুঝেন স্যার, এই কারণে স্যার কোয়েশন থাকে থ্যাংক না ইউ, খুব একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, স্যার বলেন। এখানে স্যার ওই যে উত্তোলনের সূত্রটা নিয়ে স্যার একটা কোয়েশন ছিল। আচ্ছা, ওই উত্তোলনের সূত্রটা তো স্যার এটা ওই কারবারের জন্য স্যার একটা আয়, সেই ক্ষেত্রে স্যার লাভ ক্ষতি হিসেবে স্যার আমি ক্রেডিট পাশে একবার দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, ফাইন। তো মূলধনের থেকে তো স্যার এটা মানে মূলধনের সাথে স্যার বাদ যোগ হওয়ার কথা স্যার, নাকি? হ্যাঁ, যুগই তো হবে, কারণ মূলধনটা তো গ্রেস করে দিচ্ছে আপনি। উত্তোলনটা করে নিচ্ছে কে, মালিক নিচ্ছে। মালিক থেকে ব্যবসা প্রতিষ্ঠানটাকে আলাদা চিন্তা করেন আপনি আপনি একবারে মানে এটাকে যদি আলাদাভাবে চিন্তা না করেন তাহলে গুলায় ফেলবেন। তাহলে মালিক উত্তোলন করে নিছে, আবার টাকাটা ফেরত দিয়ে দিছে, সাথে আরো কিছু বাড়তি টাকা দিয়ে দিছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনটা বেড়ে গেল না? এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। না, স্লাইডসে স্যার ওই যে উদ্ধৃত পত্রের মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে স্যার, এরকম লিখছেন স্যার আপনি। স্যার আমি একটু কনফিউজ হয়ে আচ্ছা, গেছি তাহলে স্যার। আমি আবার একটু যাই ওই ইয়াটাতে, হয়তো বা লিখতে ভুল হলো কিনা আমি দেখি, দাঁড়ান 1 মিনিট, তাহলে ক্লিয়ার হবে নাকি কিভাবে লেখা আছে আমি একটু দেখি। উত্তোলনের সুদ, হুম। জি স্যার।
আচ্ছা, এখানে দেখি, মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ অর্থ গ্রহণ করে তাকে উত্তোলন বলে। অনেক সময় কারবার মালিকের নিকট থেকে উত্তোলনের উপর নির্দিষ্ট হারে সুদ আদায় করে। ওকে, ফাইন। এই উত্তোলনের সুদ লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পাশে, এতটুকু ঠিক আছে না? জি উদ্ধৃত স্যার। পত্রে মূলধন থেকে না, না, মূলধনের সাথে যোগ হবে। হ্যাঁ, ঠিক আছে, এই লাইনটা ভুল হয়ে গেছে, রাইট। সুন্দর একটা পয়েন্ট ধরছেন আপনি। জি স্যার। ঠিক আছে, ফাইন, 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 ওকে, ফাইন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আর দু একটা কোয়েশ্চেন নিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। আর আপনারা শোনেন, ওই যে আমরা ই রিটার্নের যে কোর্সটা শুরু করছি, ওখানে কিন্তু আপনারা অ্যাটেন্ড করেন। আপনাদের আমার এই বেচে যারা আছে সবার জন্য এটা উন্মুক্ত, হ্যাঁ। আপনারা ওই ক্লাসটা করেন। এখন তো আপনারা জানেন যে তথ্য প্রযুক্তির এই যুগে ক্লাস কবে নোমান ভাই, কবে এটা? ক্লাসটা হচ্ছে, হ্যাঁ, 4 এবং 5 তারিখ, বুধ এবং বৃহস্পতিবার 9:30 থেকে 11টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ঠিক আছে। আমি একটা ক্লাস নিব, আরেকজন ভাই আছে, উনি খুব এক্সপার্ট টেকনিক্যাল বিষয়টা নিয়ে, মানে উনি আরেকটা ক্লাস নেবে। 2টা ক্লাস হবে আর কি। আমরা যে ওই পেজটা শুরু করতেছি, আমরা অবশ্য অলরেডি অ্যাড দিয়ে দিয়েছি। অনেকেই ভর্তি হচ্ছে। আপনাদের পরিচিত যারা আমাদের এই আইটিপি কোর্স করে না, ওনারা যদি ই রিটার্ন সম্পর্কে কোর্স করতে চায়, তাহলে একটু ইন্সপায়ার করেন, হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা এই সম্পর্কে বললেন। এই সমস্যা আমরাও ভুক্তভোগী, আচ্ছা, সমস্যা নেই, এটা আপনারা আমাদেরও আশা জানা করি, দরকার। হ্যাঁ, আপনাদের কোয়েশ্চেন গুলা নোট ডাউন করে রাখবেন। ই রিটার্নে কি জাতীয় প্রবলেম হতে পারে, এটা আমরা আমরা 3টা বাস্তবিক ফ্যাক্টস দিয়ে দেখাবো। হ্যাঁ, প্রথম যে ক্লাসটা থাকবে ওখানে এই রিটার্নের যে প্রাথমিক আলোচনা থাকবে, এবং একজন সরকারি চাকরিজীবীর রিটার্নটা কিভাবে ফিল আপ করতে হয় ই রিটার্নে, সেটা দেখবো। আর দ্বিতীয় ক্লাসটাতে একজন ব্যাংকার অথবা এবং একজন বেসরকারি চাকরিজীবী উনি কিভাবে ই রিটার্নটা ফিল আপ করবে, এটা আমরা দেখাবো। মানে 2টা ক্লাসে আমরা একটা ক্লাস নিচ্ছি, মানে একটা কোর্স নিচ্ছি আর কি, ই রিটার্নের উপরে। বুঝতে ঠিক পেরেছেন? আছে, এটা ভালো একটা উদ্যোগ, হ্যাঁ। জি, 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 জি। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের জন্য কিন্তু এটা উন্মুক্ত, আপনাদের কোনো ফি দিতে হবে না। তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে, স্বাভাবিকভাবে যারা আচ্ছা আমাদের আচ্ছা, এই কোর্সটা করতেছে না, ওনাদেরকে আপনারা একটু ইন্সপায়ার করেন, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে ভাই। ঠিক আছে, আশা করি যে আপনারা মানে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে থেকে আমরা চেষ্টা করতেছি কিছু শেখানোর জন্য, আপনারা উপকৃত হচ্ছেন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আজকে আমরা এতটুকুই, মানে ক্লাস স্যার শেষ স্যার করতে চাচ্ছি। আরে আরে হ্যাঁ, বলেন, আরেকটা বিষয়, বলেন। ওই ওই ক্লাসে কি কি এই হোয়াটসঅ্যাপের লিংকের থেকে ঢুকবো? হ্যাঁ, এই যে গ্রুপটাতে এইভাবে লিংক দিয়ে দিব, এই লিংকে ঢুকে যাবেন, রাইট। আচ্ছা নোমান আচ্ছা ভাই, আচ্ছা। পরীক্ষা কবে নাগাদ হইতে পারে, কোনো ইয়েটা পাইতেছেন? না, না, পরীক্ষার তারিখ তো ভাইয়া এখনো নির্ধারিত হয়নি। নির্ধারিত হলে ইনশাল্লাহ আমি জানা হ্যাঁ মাত্রই গ্রুপে জানিয়ে দেব। ফেসবুক কি বলে পরীক্ষা কবে হবে? হ্যাঁ। 10 জানুয়ারি না? ফেসবুক তো কিছুই বুঝি না। আচ্ছা, এখনো আসলে ডেটটা নির্ধারিত হয়নি। আমরা আ- 10-15 দিন আগে ইনশাল্লাহ জানতে পারবো আর কি। আর এই মানে আমাদের ক্লাসের বাইরে একটা প্রশ্ন করবো, আমাদের এই যে 1 মাস যে টাইম বাড়াইলো, আপনারা কি ওই এই মানে বুথ কি থাকবে না সার্কেলেই রিটার্ন নিবে? আচ্ছা, এটা এটা আমি একটু বলি। এক এক মাস সময় বাড়ানো হয়েছে, মানে রিটার্ন সাবমিট করার সময় বাড়ানো জি। হয়েছে। এখন যেটা আয়োজন করি আমরা, তথ্য সেবার মাধ্যমে রিটার্নটা সাবমিট করার সুযোগ পাচ্ছে করদাতারা, এটা থাকে জি। কিনা এই ডিসিশনটা হবে আগামীকালকে ও বুথ থাকবে, ও, কারণ আগামীকালকে আচ্ছা আচ্ছা আচ্ছা, নভেম্বরের, যেহেতু লাস্ট সরকারি ডেট, ছুটি হ্যাঁ, ছিল, ট্যাক্স হ্যাঁ, ডে। শুক্র শনি ছিল, এই জন্য আপনার এটা নভেম্বরের ভিতরেই একটা দিন। এখন কালকে এনবিআর থেকে সিদ্ধান্ত আসবে, আর এরকম হতে পারে চালু থাকতেও পারে, নাও থাকতে পারে, বা চালু থাকলে সীমিত আকারে চালু থাকতে পারে। জি এটা জি। কালকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, হিসাবে কিন্তু আগামীকাল ট্যাক্স ডে। হ্যাঁ, হ্যাঁ, আগামীকাল ট্যাক্স ডে, রাইট। এটা তো আমাদের জি আইনে জি। স্পষ্টভাবে বলা আছে যে কোনো একটা শেষ কর্মদিবসটা যদি সরকারি ছুটি থাকে, এর পরের দিনটা হবে তার জন্য, মানে ওই পরদিন। সুযোগটা থাকবে। আইনে কিন্তু এই জায়গাটা সুযোগ করে দিছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে, আগামী বুধ এবং বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ। হাফেজ। আচ্ছা, ওকে, জি। ওকে, আর আসসালামু আমাদের জন্য আলাইকুম। একটা আল্লাহ হাফেজ। সংক্ষিপ্ত সাজেশন তৈরি করিয়েন ভাই। হ্যাঁ, হ্যাঁ, সাজেশন আমরা ইনশাল্লাহ তৈরি করে খুব দ্রুতই ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসটা যেহেতু শেষ পর্যায়ে, ইনশাল্লাহ আপনারা এক- সাজেশন একটা শেষ করার সময় পাবেন ইনশাল্লাহ। সময় পাবেন, জি, সাজেশন শেষ করার মতো, ইনশাআল্লাহ। পড়ার মতো সময়টা ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি। ওয়ালাইকুম আসসালাম।